তো আমার সম্পর্কে এইটুকুই। আমি খুব সিম্পল এবং সাধারণ একজন মানুষ। আর আমার ক্লাসে হচ্ছে আপনারা যখন ক্লাসের শুরুতে মাঝে শেষে এমন কোনো বিষয় নাই। আপনারা ক্লাসে যখন মনে হবে ইউ ক্যান রেইজ ইউর কোশ্চেন, এনি সর্ট অফ কোশ্চেন। আপনার মনে যত ধরনের প্রশ্ন আছে, রেলিভেন্ট ইরেলিভেন্ট, এত চিন্তা করার দরকার নাই। আপনি রেজ করতে পারেন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু আনসার ইউর কোশ্চেন। আচ্ছা, এখন আমাকে বলেন, আমরা কি পার্টিকুলার চ্যাপ্টারে পুরো চলে যাব, নাকি আপনাদের এই কনসেপ্ট গুলোর কি অবস্থা আমরা একটু দেখবো? মানে আপনারা যেটা বলবেন আই উইল ডু দ্যাট। কারণ আপনাদের বেটারমেন্টের জন্য, প্লাস আপনাদের জন্যই আসলে ক্লাস। সো আপনারা যেটা প্রেফার করবেন আমি সেটাই করব। অধিকাংশের মত কি বলেন? কনসেপ্ট গুলো আগে দেখা দরকার। কনসেপ্ট গুলো ক্লিয়ার হলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে। স্যার দুই একটা কনসেপ্ট আমাদের মধ্যে থ্রো করেন, যদি আমরা স্যার ইফেক্টিভ বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতে পারি তাহলে স্কিপ করে অন্য কিছু। আচ্ছা, আমার এখানে যে একটা আছে পজিটিভ ওপিনিয়ন ভার্সেস নেগেটিভ ওপিনিয়ন। আমরা জানি আপনারা সার্টিফিকেট লেভেলে চ্যাপ্টার অনেক পড়েছেন যে আমরা রিজনেবল অ্যাসুরেন্স দেই, সেটা হচ্ছে হাই লেভেল অফ অ্যাসুরেন্স। আর লিমিটেড অ্যাসুরেন্স হচ্ছে আমরা মডারেট লেভেল অফ অ্যাসুরেন্স দেই, মানে হাই লেভেলের চেয়ে একটু কম। সো আমরা যে রিজনেবল অ্যাসুরেন্স দেই সেখানে যে রিপোর্ট দেয় তাকে বলা হয় পজিটিভ ওপিনিয়ন। আর লিমিটেড অ্যাসুরেন্সের জন্য আমরা যে রিপোর্ট দেই তাকে বলা হয় নেগেটিভ ওপিনিয়ন। আমি জানতে চাচ্ছি এই দুইটা ওপিনিয়নের মধ্যে পার্থক্যটা কি? কে বলতে পারবেন? আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? জি স্যার। কে অ্যান্সার করবে? স্যার আমি বলি। হ্যাঁ, বলেন। স্যার পজিটিভ ওপিনিয়নটা দেয় এইভাবে যে আমাদের ওপিনিয়নে এই অ্যাকাউন্টসটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়। এটা হলো পজিটিভ ওপিনিয়ন। আর নেগেটিভ দেয় যে মানে আমাদের চোখে এমন কিছু ধরা পড়ে নাই যেটা দ্বারা বোঝা যায় যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয় না। এটা তো দুটো এক্সাম্পল হইলো। আমি জানতে চাচ্ছি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই যে দুটো কথা বললাম এর মধ্যে পার্থক্যটা কি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি বলবো। বলেন। স্যার সাধারণত পজিটিভ ওপিনিয়ন হচ্ছে এটা এভাবে প্রকাশ করা হয় যে ইন আওয়ার ওপিনিয়ন ম্যানেজমেন্ট হ্যাজ অপারেটেড অন ইফেক্টিভ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল। কি ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট অপারেটেড অন ইফেক্টিভ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল। এটা আমরা আমাদের ওপিনিয়নে বলি? স্যার পজিটিভলি যেটা প্রকাশ করে স্যার, সেই ক্ষেত্রে আর কেউ? স্যার পজিটিভ অপিনিয়ন আমরা দেই হলো যখন আমরা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অর্ড এভিডেন্স কালেক্ট করতে পারি, এবং যে ক্ষেত্রে দেখে যে ম্যানেজমেন্ট ইন্টারনাল কন্ট্রোল যেটা আপনার মানে ক্রিয়েট করেছে সেটা ওরা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে এবং সেটা ইফেক্টিভ ওয়েতে কাজ করে। আর এইসব দিক থেকে ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা ওভারঅল যদি সবকিছু মেনটেন করে করে সেই ক্ষেত্রে আমরা বলি যে একটা পজিটিভ অপিনিয়ন দেওয়া যায়। কারণ আমরা সবসময় পজিটিভ অপিনিয়ন দিতে রিজনেবল অপিনিয়ন আর কি স্যার, বাট অ্যাবসলিউটলি নয়। আর নেগেটিভ যেটা হলো যে ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের বিভিন্ন ডিফিসিয়েন্সি থাকে অথবা স্কোপ অফ ওয়ার্কের বিভিন্ন ধরনের ডিফিসিয়েন্সি থাকে, সেই ক্ষেত্রে আমরা হয়তো নেগেটিভ অপিনিয়নটা থ্রু করি স্যার। দুইটার মধ্যে পার্থক্যটা তাইলে কি হইলো? আর 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 যদি কেউ কিছু বলতে? সাফিসিয়েন্ট এভিডেন্সের উপর অপিনিয়নটা দেয়া হয় তাহলে সেটা হচ্ছে রিজনেবল। আর যদি সাফিসিয়েন্ট এভিডেন্স মানে এটা না থাকে ওইটা হচ্ছে লিমিটেড। একটা বিষয় হচ্ছে ওভারঅল সবকিছুর উপর, আর একটা হচ্ছে একটা সাইডকে আমি যে কোনো একটা অংশকে প্রেফার করতেছি, ওভারঅল না। এটা কি আমরা বলছি যে রিভিউ তো ওভারঅল না, মানে লিমিটেড তো লিমিটেডে?
আচ্ছা আমি আসি, আমি বলি। স্যার, এটা স্যার আমি একটু বলবো। কে? স্যার, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার, রিজনেবল অ্যাসুরেন্স যেটা হলো পজিটিভ ওপিনিয়ন, সেটা হলো স্যার অডিট অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপরে দেওয়া হয় যেটা। আর হলো নেগেটিভ, যেটা হলো লিমিটেড লেভেল অফ অ্যাসুরেন্স, সেটা হলো আপনার রিভিউ অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপরে দেওয়া হয়। সেটা তো বুঝছি, সেটা তো আমি কোশ্চেন করার আগেই বলে নিলাম যে রিজনেবল এর ক্ষেত্রে আমরা পজিটিভ অপিনিয়ন দেই, আর লিমিটেড এর ক্ষেত্রে, যেটা একটা এক্সাম্পল হচ্ছে রিভিউ এনগেজমেন্ট, সেটার ক্ষেত্রে নেগেটিভ অপিনিয়ন দেই। আমি জানতে চাচ্ছিলাম এই দুইটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা কি? পার্থক্য হলো স্যার, পজিটিভ যেটা সেটা হলো হাই লেভেল অফ অ্যাসুরেন্স, আর যেটা নেগেটিভ সেটা লো লেভেল অফ অ্যাসুরেন্স। ওকে স্যার, ম্যাটেরিয়ালিটি। আচ্ছা আমি একটু বলি, এবার আপনারা শুনেন, আপনাদের অনেকের কথাই শুনলাম। যেমন আমরা পজিটিভ ওপিনিয়ন, আপনাদের ওই বইয়ে ছিল যে একটা মনে হয় চেয়ারম্যানের স্টেটমেন্ট ছিল, সেখানে বলা ছিল দ্য স্টেটমেন্ট গিভেন বাই চেয়ারম্যান ইজ রিজনেবল, এরকম ছিল। তা আমি হচ্ছে আরো সহজ এক্সাম্পলে যাই, যেটা আমরা যে অডিট করি, অডিটের ক্ষেত্রেই তো আসলে আমরা পজিটিভ ওপিনিয়ন দিই, তাই না? আমাদেরকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করে রিজনেবল অ্যাসুরেন্স দিতে হয় নাকি? জি স্যার। তো অডিট ওপিনিয়নে আমরা কি বলি? যে ইন আওয়ার ওপিনিয়ন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ এবিসি Company Limited provides true and fair view or present fairly in all material respects, তাই না? আমি এই যে কথাটা বলতেছি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, এই যে কথাটা বললাম, এই কথাটা বলতে যে আমি কি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করছি কি করি নাই, বা কিভাবে কাজ করছি, বা আমি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ঠিক ছিল কিনা, বা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের উপরে রিলাই করছি কিনা, এরকম কোনো কথা এর মধ্যে আছে? আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি না, ইয়েস অর নো। জি আমি স্যার। বলতেছি দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ এবিসি কোম্পানি লিমিটেড প্রোভাইডস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। জি স্যার। এর মধ্যে কোনো কন্ডিশন বা কোনো শর্ত আছে? না স্যার। কোনো কন্ডিশন বা শর্ত নাই। এটাই হচ্ছে পজিটিভ ওপিনিয়ন। পজিটিভ ওপিনিয়ন হবে আনকন্ডিশনাল। আপনি কোনো শর্ত আরোপ করতে পারবেন না, যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড বলবেন। আমি যদি বলি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডু নট গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এটাও পজিটিভ ওপিনিয়ন, কারণ আমি সরাসরি বলতেছি এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ঠিক নাই, এটা আমার অ্যাডভার্স ওপিনিয়ন, এটাও কিন্তু পজিটিভ ওপিনিয়ন। পজিটিভ ওপিনিয়ন মানে যে আমাকে, আমি ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে বললেই যে পজিটিভ ওপিনিয়ন, তা কিন্তু না। পজিটিভ মানে হচ্ছে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলবো, পজিটিভলি বলবো। সো আমি অ্যাডভার্স ওপিনিয়ন যেটা আমাদের আইএসএ 706 অনুযায়ী, আমি যদি বলি দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এবিসি কোম্পানি লিমিটেড ডু নট প্রোভাইড ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, যেটা আমাদের সবচেয়ে খারাপ রিপোর্ট, তার অর্থ এইটা না যে আমি নেগেটিভ ওপিনিয়ন দিচ্ছি। আই এম অলসো স্টিল আই এম গিভিং এ পজিটিভ ওপিনিয়ন। তার মানে পজিটিভ ওপিনিয়ন হবে হচ্ছে কি আনকন্ডিশনাল। আমি যেটা বলবো তো বলবোই, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। আর আমি যখন একটা নেগেটিভ ওপিনিয়ন দেই, তখন আমি কি বলি? যে নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন দ্যাট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ এবিসি কোম্পানি লিমিটেড ডু নট গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। নর্মাল ইন্টারপ্রিটেশন করলে একই অর্থ মনে হবে যে আমার দৃষ্টিগোচরে এমন কিছু আসে নাই যার কারণে এবিসি কোম্পানি লিমিটেডের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে না। তার মানে কি যে এবিসি কোম্পানি লিমিটেডের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে। তো আমি আগেরটার ক্ষেত্রে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউর কথা বলছি, এখানেও বলছি, বাট আমি কিন্তু এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলছি না। এটা হচ্ছে দুইটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, যেটা মেইন পার্থক্য যেটা। সো আমি যখন নেগেটিভ অপিনিয়ন দিছি, দিস ইজ আ কন্ডিশনাল ওপিনিয়ন। আমি কি বলছি? যে নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন। তার মানে কি? যে আমি যতটুকু কাজ করছি তার মধ্যে আমি এমন কিছু পাই নাই যেটার কারণে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে না। তার মানে হচ্ছে আমি যা দেখি নাই তার মধ্যে এমন কিছু থাকলেও থাকতে পারে
যার কারণে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নাও দিতে পারে। আমি এই যে বলছি নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন, এটা বলে আমি আমার স্কোপকে বা আমি আমার ওপিনিয়নকে লিমিট করে ফেলতেছি। মানে আমি যতটুকু দেখছি তার মধ্যে খারাপ কিছু পাই নাই, তার মানে আমি যা দেখি নাই তার মধ্যে এমন কিছু থাকলেও থাকতে পারে যেটার কারণে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নাও দিতে পারে। তাহলে আমি যদি প্রিসাইসলি বলি, পজিটিভ ওপিনিয়ন ইজ আনকন্ডিশনাল ওপিনিয়ন, ইট উইল বি প্রোভাইডেড স্ট্রেট ফরওয়ার্ড। আর নেগেটিভ ওপিনিয়ন হচ্ছে কন্ডিশনাল ওপিনিয়ন, আমি একটা কন্ডিশন ইম্পোজ করে আই উইল এক্সপ্রেস মাই ওপিনিয়ন। এখন দেখেন, আর ইউ স্যাটিসফাইড অর নট? কারো কোনো স্যাটিসফাইড স্যার। ডিসএগ্রিমেন্ট থাকলে বলতে পারেন। কি আরিফ, কোনো ডিসএগ্রিমেন্ট আছে? না স্যার, এখন ক্লিয়ারলি বুঝতে পারছি স্যার। মানে আপনাদের ওই আন্ডারস্ট্যান্ডিং থাকলে কি হবে, যখন আপনি অ্যাডভার্স ওপিনিয়ন দিবেন তখন আপনার মনে হবে কি আপনি নেগেটিভ ওপিনিয়ন দিচ্ছেন, তাই না ব্যাপারটা? যে আমি অ্যাডভার্স ওপিনিয়নে কি বলি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডু নট গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার, মনে হবে সাথে এটা তো তাহলে নেগেটিভ ওপিনিয়ন হয়ে গেল। এটা কি আসলে নেগেটিভ ওপিনিয়ন? এটা তো নেগেটিভ ওপিনিয়ন না, এটাও পজিটিভ ওপিনিয়ন। স্যার আমরা চিন্তা করতাম যে যদি একটা বিষয়বস্তুর আমরা কোনো একটা দিক দিয়ে যদি বিবেচনা করি অপিনিয়ন দিই ওইটাই লিমিটেড। কারণ আমি তো এখন হ্যাঁ, ওইটা বুঝতে পারছি, যেহেতু আমি অন্য কিছু দেখি নাই তাহলে ওখানে ওইটা তো আর আমার ধারণাতে নাই, তাহলে ওটার কারণে ওইটা হয়তো বা টুয়েন পেয়ার না নাও দিতে পারে। তো মানে এক্সপ্লেনটা নর্মালি মানে। যেটা হয় আমি জানি না, আপনারা তো সিএ ফার্মে আছেন না অনেকে? জি স্যার। হুম। জি স্যার। জি স্যার। আমি জানি না আপনারা কোনো রিভিউ এনগেজমেন্ট বা আমরা আর একটাকে বলি অ্যাগ্রিড আপন প্রসিডিউর, মানে কোনো টার্মস অফ রেফারেন্সে অ্যাগ্রি করে আমরা কাজ করি। মনে করেন আপনাকে, আমরা যেটাকে সংক্ষেপে টর বলি, টার্মস অফ রেফারেন্স, সেখানে 5টা পয়েন্ট দিল, ম্যানেজমেন্ট বললো যে ভাই এই 5টা পয়েন্টের আলোকে আপনি আমাকে অডিট করে দিবেন, আপনি আমাকে একটা স্পেশাল অডিট করে দেন। এখন আমি তো কাজ করব ওই টার্মস অফ রেফারেন্স অনুযায়ী। ওই টার্মস অফ রেফারেন্সের বাইরে অনেক কিছু থাকতে পারে, জি স্যার। কিন্তু আমি তো সেটা দেখবো না, সে তো আমাকে টর ডিফাইন করে দিয়েছে। এই সমস্ত রিপোর্টের ক্ষেত্রে আমরা নর্মালি একটা সেকশন লিখি, লিমিটেড। স্কোপ লিমিটেশন, জি যে স্যার, আমি লিমিটেড টর অফ। অনুযায়ী কাজ করেছি, সো টরের বাইরে কোনো কিছু আমি দেখি নাই। এবং আমরা রিপোর্ট লেখার ক্ষেত্রেও বলি যে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে অ্যাগ্রিড টার্মস অফ রেফারেন্সের জন্য, ম্যানেজমেন্ট বা বোর্ড অফ ডিরেক্টর যেটাই বলি না কেন। সো তাদের একটা স্পেশাল পারপাস সার্ভ করার জন্য আমি এই কাজটা করেছি। সো অন্য কেউ, অন্য কোনো ইউজার, অন্য কোনো থার্ড পার্টি বা অন্য কোনো ইন্টারনেট ইউজার এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইউজ করে বা এই অডিট মানে এই রিপোর্টটা স্পেশাল রিপোর্ট ইউজ করে যদি কোনো কমপ্লিকেশনে পড়ে বা যদি কোনো রিস্কে পড়ে, এই ধরনের কোনো দায় দায়িত্ব আমরা নিব না। কারণ আমরা আমাদের রিপোর্টটা সোললি ইউজড বাই বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড ইজ ম্যানেজমেন্ট। আর কোনো থার্ড পার্টির কাছে এটা ডিসেমিনেটেড হলে, তার জন্য যদি তারা অ্যাডভার্সলি এফেক্টেড হয়, উইল নট বি রেসপন্সিবল ফর দ্যাট, এই কথাও আমরা বলে দিই এসব রিপোর্টের ক্ষেত্রে। আমি জানি না এই সমস্ত রিপোর্ট আপনারা দেখেছেন কিনা, কিন্তু পজিটিভ ওপিনিয়নের ক্ষেত্রে এইগুলো বলার সুযোগ নাই, আপনাকে যা বলতে হবে স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে। জি স্যার। আচ্ছা, এখন আমরা কি এগুলো নিয়ে আলোচনা করব নাকি কোনো একটা চ্যাপ্টারে চলে যাব, আপনারাই বলেন। আর বেসিক গুলা নিয়ে একটু আলোচনা করে গেলে স্যার আমাদের জন্য একটু ভালো হতো। জি স্যার। আলোচনা করলে ভালো। জি স্যার। জি স্যার, একটু ফার্স্টের দিকে স্যার, 1 নাম্বার দিকেই স্যার আলোচনা করলে স্যার একটু ভালো, তারপর স্যার এক সেট এক নাম্বার, আমি তো 3 নাম্বার দিয়ে শুরু করছিলাম, আগে দুইটাও করতে হবে। স্যার একটু রিক্যাপ স্যার আগে হবে স্যার আর কি। এটা হবে জি। আচ্ছা, আচ্ছা তাহলে প্রথমে বলেন, অ্যাসুরেন্স ভার্সেস অডিটিং, অডিট আর অ্যাসুরেন্সের মধ্যে পার্থক্য কি? আপনাদের সার্টিফিকেট লেভেলের কোর্সের নাম ছিল হচ্ছে অ্যাসুরেন্স, এখন নাম হয়ে গেছে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? স্যার এই দুটোর মধ্যে পার্থক্য হলো স্যার অ্যাসুরেন্সের এরিয়াটা হলো স্যার বিশাল, মানে একটু বড়, আর অ্যাসুরেন্সের একটা পার্ট হলো অডিটের স্যার। ভেরি গুড। আর কেউ? জি স্যার এইটাই।
তো ঠিক আর আছে, অডিট স্যার মোরলেস শুধু আমরা রিজনেবল অ্যাসুরেন্স দেয়, আর ওই অ্যাসুরেন্সটা হ্যাঁ স্যার রিজনেবল। অডিটিং এ স্যার শুধু রিজনেবল অ্যাসুরেন্স দেয়, আর অ্যাসুরেন্সে লিমিটেডও হয় আর কি। রিজনেবল হয় না। উম, জি স্যার, হইতে পারে, তবে অডিটেডটা রিজনেবল দেয় এটা আমি একটু আর কি না, শিওর। কিন্তু অ্যাসুরেন্সে দেয় কিনা সেটা বলেন। ওরা যেটা বললো, অ্যাসুরেন্সের ভিতরই তো স্যার অডিট পড়ে স্যার। হ্যাঁ, তাইলে তাহলে এভাবে তো বলার দরকার নাই তো। খুব সহজ কথা হচ্ছে, অ্যাসুরেন্স একটা ব্রড কনসেপ্ট, আর অডিট হচ্ছে অ্যাসুরেন্সের একটা পার্ট। তো আরো যদি স্পেসিফিক করে বলি, আমরা সিএ ফার্ম যত ধরনের সার্ভিস দেয় আমাদের ক্লায়েন্টকে, সবগুলোই হচ্ছে অ্যাসুরেন্স এনগেজমেন্ট। আর স্ট্যাটিউটরি গাইডলাইন অনুযায়ী যদি আমাদের দেশের পার্সপেক্টিভে বলি, কোম্পানিগুলোর ক্ষেত্রে, যে আমাদের দেশের পার্সপেক্টিভে কোম্পানিজ অ্যাক্ট 1994, যেটা আমাদের কোম্পানিগুলোর জন্য মাদার ল, সেখানে বলা আছে প্রত্যেক বছর শেষে কোম্পানিকে তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্যার কথা ক্লিয়ার আসতেছেন? আর নেট ইস্যুতে হয়তো কথাগুলো ঠিক মতো আসে না স্যার। এটা একটু প্রবলেম করতেছে। এখন তো স্যারের কোনো কথাই আর আসতেছে না। আমার কথা শোনা যায় না? এখন শোনা যাচ্ছে স্যার। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন এখন না? শুনতেছি স্যার। স্যার এতক্ষণ এতক্ষণ স্যার আপনি যা বলছেন কিছু বোঝা যায়নি। এখন শোনা যাচ্ছে স্যার, এর আগে কিন্তু শোনা যাচ্ছিল কিছুক্ষণ না। আগেও যা বলছেন না স্যার, কথা কিছু শোনা গেল বোঝা যায়নি স্যার। আপনারা শুনতে পারেন নাই? না, কেউই না শুনতে স্যার, পায় নাই। আর কথাগুলো শোনা স্যার যায় নাই। ভেঙে ভেঙে আসছে স্যার। অন্যরা কিন্তু আমার তো ফুল নেটওয়ার্ক, আমার তো কথা না শুনতে পারার তো আমি কোনো কারণ দেখতেছি না। আমি তো আমার ইভেন রাউটারের খুব কাছাকাছি, ইভেন দরজাটাও খুলে দিলাম, বন্ধ রাখছিলাম। এখন স্যার, শোনা যাচ্ছে? এখন স্যার শুনুন স্যার, আজকে বৃষ্টি হয়েছে তো স্যার, মনে হয় এই কারণে এখন কেবল ক্লিয়ার একটু আছে স্যার। প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্ক আজকে তো গ্রামীণের নেটওয়ার্কে খুব ঝামেলা করছে। গ্রামীণের 4G সার্ভিসে আজকে অনেক ঝামেলা করছে। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স এনগেজমেন্ট ভার্সেস লিমিটেড অ্যাসুরেন্স। স্যার এখনো শোনা যাইতেছে না এটা স্পষ্ট করে। কেউ বলেন তো, এটা আপনার ব্রেকআপ হয়ে যাচ্ছে। কার কথা? স্যার একটু মানে পুনরায় আবার জয়েন করেন স্যার, পুনরায় জয়েন করেন আবার স্যার, ঠিক হয়ে যাবে। আর ল্যাগিং হচ্ছে অনেক স্যার। এরকম তো হওয়ার কথা না। জি স্যার, একটু কথাগুলো খুব আচ্ছা, দেখি আমি লিভ নিয়ে, কিন্তু লিভ নিতে পারলি, আমাকে তো হোস্ট বানাই দেওয়া। তাহলে কাউকে এরিয়ায় রিপ্রেজেন্টেটিভ কে, কাউকে আমি হোস্ট বানাই দেই। জি স্যার, সেটাই করা ভালো হবে। স্যার আমাকে স্যার দিতে কাউকে পারবেন? একজন হোস্ট বানিয়ে দিন স্যার। কাকে বানাবো, কাকে বানাবো? স্যার আমাকে বানান স্যার। দীপু ভাইকে স্যার, উনি সিআর স্যার। দীপু পাল, দীপু বানাতে পাল। পারি স্যার। ইয়েস স্যার। ওই দীপুরে দেখলাম আবার কই গেল। স্যার আসি স্যার, আমাকে বানাই দিন স্যার।
এখন কি অবস্থা, শোনা যায়? আর এখন লাউড এন্ড ক্লিয়ার ক্লিয়ার স্যার। স্যার। জি স্যার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। তো আমার নেটওয়ার্কও আগে যেমনও ছিল এখনো তেমনই আছে, বুঝলাম না। যাই হোক, আচ্ছা আমি সেকেন্ড যেটা বলছিলাম যে রিজনেবল অ্যাসুরেন্স এনগেজমেন্ট আর লিমিটেড অ্যাসুরেন্স এনগেজমেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? রিজনেবল এসিউরেন্স এনগেজমেন্ট হচ্ছে স্যার পজিটিভ অ্যাসিউরেন্স, লিমিটেড এসিউরেন্স হচ্ছে মডারেট বাট পজিটিভ। স্যার রিজনেবল অ্যাসুরেন্সটা হচ্ছে হাই লেভেল অফ অ্যাসুরেন্স বাট নট অ্যাবসলিউট, আর লিমিটেড যেটা সেটা হলো স্যার রিজনেবল থেকে একটু লো আর কি স্যার। এটা গেল একটা পার্থক্য, আরেকটা পার্থক্য কি? কন্ডিশনাল আর আনকন্ডিশনাল, যেটা আপনি একটু শেয়ার করছেন। না স্যার একটা সেটা তো প্রশ্ন হচ্ছে অপিনিয়নের সাফিসিয়েন্ট ক্ষেত্রে গেল। আমি এই অ্যাবিলিটি। যে রিজনেবল অ্যাসুরেন্স যেহেতু আমি দিব, হাই লেভেল অফ অ্যাসুরেন্স দিব, তাহলে আমাকে কি করতে হবে? স্যার এভিডেন্স সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স সাফিসিয়েন্ট বার করতে এভিডেন্স হবে। থাকতে হবে, হ্যাঁ। সাফিসিয়েন্ট অডিট এভিডেন্স থাকতে আর হবে স্যার। লিমিটেডের ক্ষেত্রে একদম সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার না করলেও চলবে, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা দ্বিতীয় আপনাদের নাম্বারটা হচ্ছে টাইপস অফ অপিনিয়ন আর কি, যে আপনাদের রিজনেবল। যে অ্যাসুরেন্সের লিমিটেশন ছিল, লিমিটেশনের মধ্যে একটা লিমিটেশন ছিল যে মোস্ট অফ দ্য অডিট এভিডেন্স ইজ পারচুয়েসিভ রাদার দ্যান কনক্লুসিভ। এটা কে কে বুঝেছিলেন আমাকে একটু বুঝান। স্যার এটা আছে একটা লিমিটেশন ছিল, আর এটা আছে 100% অডিটরের পক্ষে চেক করা সম্ভব না। এটা বুঝি নাই, আছে স্যার আর বলেন। 100% একজন অডিটরের পক্ষে পুরোপুরি চেক করা সবকিছু সম্ভব না, সেজন্য এটা একটা অডিটের একটা তো লিমিটেশন ছিল। সেটা তো ছিল যে আমি স্যাম্পল বেসিসে কাজ করি, ওটার সাথে এটা সম্পর্ক কি? সেটা তো ছিল আমরা স্যাম্পলিং করে কাজ করি, ওটাও একটা লিমিটেশন, কিন্তু ওইটার কথা তো আমরা এখানে বলি নাই। স্যার যেমন স্যার প্রভিশনের ইস্যুস, প্রভিশন স্যার ওটা তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরা হয়, ওইটা তো না 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 না, আপনি অন্য কোনো আনতেছেন কেন? এখানে তো আমি পরিষ্কার ভাবে বলছি যে মোস্ট অফ দ্য অডিট এভিডেন্স ইজ পারচুয়েসিভ রাদার দ্যান কনক্লুসিভ। এই লিমিটেশনটা কি জিনিস? স্যার এখানে স্যার অডিটর কোনো গ্যারান্টি দেয় না, সে জাস্ট পারসুয়েশন করে প্রকাশ করে দেয়, বাট কনক্লুশন টানবে হচ্ছে গিয়ে ইউজার, অডিটর না। না 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 না, স্যার আমি বলি, আপনার নাম কই? আপনার এখানে লেখা আছে জিনিয়াস একাডেমি, তা আপনার অ্যাটেন্ডেন্স কিভাবে দিবে আইসিএবি? আপনার যদি নাম, এনরোলমেন্ট, রোল নাম্বার বা কিছু না থাকে, আপনি তো অ্যাটেন্ডেন্স পাবেন না। স্যার আমি একটু বলি স্যার। বলেন। যেমন স্যার, যখন অডিট করতে যাই তখন ক্লায়েন্ট যে আমাদেরকে যে ডকুমেন্টটা দেয়, অনেক ক্ষেত্রে এই ডকুমেন্ট একেবারে রুটে যাওয়া যায় না। যেমন একটা খাবারের বিল করলো, ওই বিলের ডকুমেন্টটা আমাকে দিল, আমি কিন্তু এটা সে দোকানে যে এটা যাচাইটা করতে পারবো না। এটাই স্যার পারসেসিভ। না পারবেন না কেন? আপনার যদি দোকানের ঠিকানা থাকে সেখানে তো আপনি যাইতে পারবেন। স্যার পসিবল স্যার। হ্যাঁ, সব অসুবিধা কেন? অবশ্যই, এটা তো আমরাই করি। বিশেষ করে এনজিও অডিট করতে গেলে এগুলো করাই লাগে। ও আচ্ছা। লাস্ট একটা এনজিও আমরা অডিট করছি এরকম, মানে একটা দোকান থেকে সে কেনাকাটা করে, ওই দোকান করছে কি, পরে নতুন একটা ইনভয়েস মানে ক্যাশ মেমো বা ইনভয়েসে চালু করছে। ওই এনজিওর খবরই নাই, ওর কাছে পুরোনো জিনিস ছিল, ওইটা দিয়ে সে সমানে বিল করছে। তো আমার টিম যে ফিজিক্যাল ভেরিফিকেশন যে দেখে যে ওরা এখন ওই ফরম্যাট ইউজই করে না, ওই বিল ইউজ, ওইটা আপনি করতে পারেন। আচ্ছা আমি বলি, এটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। দেখেন এখানে দুইটা টার্মিনোলজি, একটা হচ্ছে পারচুয়েসিভ আর একটা হচ্ছে কনক্লুসিভ। মানে দুই ধরনের এভিডেন্সের কথা বলতেছে, যে পারচুয়েসিভ অডিট এভিডেন্স আর কনক্লুসিভ অডিট এভিডেন্স। তার মধ্যে অধিকাংশই হচ্ছে পারচুয়েসিভ, কনক্লুসিভ হচ্ছে কম। কনক্লুসিভ অডিট এভিডেন্স বলতে সেই অডিট এভিডেন্স কে বোঝায় যেগুলোর মানে একদম প্রশ্নাতীত, এর উপরে আর কোশ্চেন করার কোনো অবকাশ নাই, মানে একদম এই এভিডেন্স, এইটা একদম কনক্রিট এভিডেন্স, যে দেখবে সেই বলবে হ্যাঁ এর মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। স্যার লাইক কি থার্ড পার্টি কনফার্মেশনের মতো স্যার? হ্যাঁ, থার্ড পার্টি কনফার্মেশন হতে পারে। সবচেয়ে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে কনফার্মেশন অফ ব্যাংক ব্যালেন্স। আমরা ব্যাংকে ব্যালেন্স কনফার্মেশন পাঠাই না? জি স্যার।
তো ব্যাংকে ব্যালেন্স কনফার্মেশন পাঠাই, ব্যাংক আমাকে যে কনফার্মেশন দেয় ওটাকে বলা হয় দিস ইজ নাথিং বাট সার্টিফিকেশন টু দ্য অডিটর বাই দ্য ব্যাংক। সে অনেক সময় তার কাস্টমারের সুবিধার জন্য ব্যাংক স্টেটমেন্টে চাইলেও ম্যানিপুলেশন করতে পারে, কিন্তু আমি যখন তার কাছে কনফার্মেশন চাইবো, সে যদি বদ্ধ উন্মাদ বা পাগল না হয় তাহলে আমাকে সে উল্টা পাল্টা কনফার্মেশন দিবে না। কারণ কারণ এটা তো আমি এভিডেন্স হিসেবে রাখবো, কখনো কোর্টে উঠলে আমি দেখাবো জাজকে যে দেখেন আমি তো ব্যাংকের কাছে জানতে চেয়েছিলাম, ব্যাংক তো আমাকে এই কথা বলছে, তখন ব্যাংক তো বিপদে পড়ে যায়। এখন সমস্যা হচ্ছে এই কনক্লুসিভ অডিট এভিডেন্স নিয়ে নর্মালি যদি আরেকটু ডিপে যাই, কাজ করে হচ্ছে কোর্ট অফ ল। কোর্টে এই কনক্লুসিভ অডিট এভিডেন্স নিয়ে কাজ করে। আমাদের দেশে আপনারা জানেন যে দুইটা কোর্ট আছে, জেলা লেভেলে আছে লোয়ার কোর্ট আর এই যে সুপ্রিম কোর্ট, তাই না? সুপ্রিম কোর্টের আবার দুইটা ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। লোয়ার কোর্ট থেকে প্রথমে কেউ আপিল করলে প্রথমে আসে হাইকোর্ট ডিভিশনে, এবং হাইকোর্ট ডিভিশনের পরে যদি সে আর কোথাও যেতে চায় তাকে যেতে হবে আপিলেট ডিভিশন, এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট অন। এরপরে আর আমাদের দেশে তার আর কোনো অপশন নেই। যেমন আপনারা এই যে বিভিন্ন সিনেমা বা বিভিন্ন সিরিয়াল বা নাটকে দেখেন যে কাউকে খুন করলে বিভিন্ন ধরনের টেস্টিং করে, তাই না? ওই ডেড বডির ফরেনসিক টেস্ট করে, তারপরে যদি কোনো প্রত্যক্ষদর্শী থাকে তাকে বিভিন্ন ভাবে কোশ্চেন করা হয়। দেখা গেল রাতের বেলা খুনটা হয়েছে, সে কোথা থেকে দেখছে, সেখানে পর্যাপ্ত আলো ছিল কিনা, তার চোখের পাওয়ার টেস্ট করা হয় যে সে আসলে ওইখান থেকে অত দূর তার চোখে পড়ার কথা কিনা, অথবা তার চোখে চশমা ছিল কিনা। মানে এই যে যে জিনিসগুলা পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়, একটা উদ্দেশ্য হচ্ছে, কারণ আমরা জানি আমাদের দেশ বা পার্শ্ববর্তী দেশগুলোতে একই আইন, যদি কেউ খুন করে, একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষ যদি কাউকে স্বেচ্ছায় ঠান্ডা মাথায় খুন করে, তাহলে এটা যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় তাহলে কি হবে? তার ফাঁসি হয়ে যাবে, তার জীবনটা কেড়ে নেওয়া হবে। জি স্যার। এই জন্য এত চুলচেরা বিশ্লেষণ করা হয়। এই চুলচেরা বিশ্লেষণ করতে যে কোনো একটা এভিডেন্সে যদি জাজ বা জাস্টিসের সন্দেহ হয়, যে ডাউট আছে যে এইটার সঙ্গে জড়িত থাকতে পারে, নাও থাকতে পারে, যখন ডাউট চলে আসবে, সন্দেহ চলে আসবে, হ্যাঁ অন্য অনেক কিছু তার বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে হয়তো তাকে শাস্তি দিবে, বিভিন্ন মেয়াদে শাস্তি দিবে বা যাবজ্জীবন কারাদণ্ড দিবে, কিন্তু তাকে ফাঁসি দিতে হবে, কারণ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না। তো কনক্লুসিভ এভিডেন্স গুলো হচ্ছে ওই রকম, মানে যেটা একদম সন্দেহাতীত ভাবে প্রমাণিত, যেটা বললাম কনফার্মেশন অফ ব্যাংক ব্যালেন্স, তারপরে থার্ড পার্টিকে আমি কনফার্মেশন চাইলাম, সে দিল। এটা হচ্ছে, এখানে প্রশ্নের কোনো অবকাশ নাই, কিন্তু প্রবলেম হচ্ছে এই জাতীয় এভিডেন্সের সংখ্যা খুব নগণ্য, খুব কম। অধিকাংশ এভিডেন্স কি পারচুয়েসিভ। এখন জিজ্ঞেস করেন স্যার পারচুয়েসিভ অডিট এভিডেন্স কেমন? পারচুয়েসিভ হচ্ছে, আমরা এই যে আমরা, আপনারা তো পড়েছেনই, যেহেতু অ্যাসুরেন্স কোর্সে আমরা পড়ে এসেছি, আমরা দুই ধরনের টেস্ট করি না এভিডেন্স গ্যাদার করার ক্ষেত্রে, একটা হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ টেস্ট। তো এটা করতে যে আমরা যখন আমরা যে, হ্যাঁ কেউ কিছু বলছেন? জি স্যার। শোনা যাচ্ছে না আমার কথা? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে স্যার। তো আমরা যখন এই টেস্ট গুলা করি, মনে করেন আপনি সাবস্টেন্টিভ টেস্ট করতে যে ওই যে টেস্ট অফ ডিটেল যেটাকে আমরা বলি, একদম ট্রানজেকশন নিয়ে ওই ট্রানজেকশনের রিলেটেড সাপোর্টিং ডকুমেন্ট, ভাউচার বা একদম ওই ট্রানজেকশনের সাপোর্টিং, এগুলো আমরা চেক করি। এখন দেখেন ওই ট্রানজেকশনটা যখন ঘটেছে বা ওই প্রকিউরমেন্টটা যখন হয়েছে, প্লাস এই ভাউচারটা যারা করেছে, এখানে একজন প্রিপেয়ার্ড বাই থাকে, একজন রিভিউড বাই থাকে, একজন অথরাইজড বাই থাকে, সবকিছুই থাকে। এখন এই ট্রানজেকশনটা যখন ঘটেছিল বা যখন ওই জিনিসটা কিনে আনা হয়েছে, তখন কি অ্যাজ এন অডিটর আমি উপস্থিত ছিলাম সেখানে? নো স্যার, উপস্থিত আমার ছিলাম না চোখের স্যার। সামনে তো ঘটনাটা ঘটে নাই। না স্যার। তো আমরা কি করি, আমরা দেখি যে ওই প্রকিউরমেন্ট প্রসেসের সাথে কোম্পানির যে প্রকিউরমেন্ট
প্রসেসের যে মেথড মিলছে কিনা, যে যেভাবে একটা প্রসেস কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করে কোটেশন গুলো নিয়ে লোয়েস্ট বিডারকে দেওয়া হয়েছে, প্লাস যে পার্সেস কমিটিতে পাস হয়েছে, তারপরে এমডি বা বোর্ডের অ্যাপ্রুভাল আছে সেটা দেখলাম, তারপরে ট্রানজেকশন যার প্রিপেয়ার করার কথা, আমরা ডেলিগেশন অফ ফিনান্সিয়াল ডেলিগেশন অফ অথরিটি নেই, দেখি যে কার প্রিপেয়ার করার কথা, দেখলাম সেই করছে, যার রিভিউ করার কথা সেই করছে, যার অথরাইজ করার কথা সেই করছে। তখন আমরা এই সমস্ত ইনফরমেশনের আলোকে অ্যাজ অ্যান অডিটর আমরা কি করি, যে আমরা নিজেদেরকে পার্সু করি, উই পার্সু আওয়ারসেলফ, যে না অ্যাপারেন্টলি ঘটনাটা ঠিক আছে। এখন এটার উল্টাও হইতে পারে, কিরকম, এই যে যে ভাউচার তৈরি করছে, যে রিভিউ করছে আর যে অথরাইজ করছে, তিনজন মিলে কলুটেড হয়ে তো একটা ট্রানজেকশন করে ফেলতে পারে। এই জাতীয় ফ্রড ধরাও খুব কঠিন। সো আমরা ওই সময় উপস্থিত ছিলাম না, এই জাতীয় এভিডেন্সের ক্ষেত্রে আমরা টেস্ট অফ কন্ট্রোল করে কন্ট্রোল সিস্টেমের উপরে আমাদের রিলায়েন্স আনার চেষ্টা করি, তারপরে এই সাবস্টেন্টিভ টেস্ট করে এই যে সমস্ত এভিডেন্স গুলো চেক করি। সো আমি এই এভিডেন্স গুলা আসলে আমার জন্য কনক্লুসিভ না, বাট তার কন্ট্রোল মেকানিজম, তার ডেলিগেশন অফ অ্যাথরিটি, তার অর্গানাইজেশনের কন্ট্রোল এনভায়রনমেন্ট, এইগুলো আলোকে আমি ধরে নিই যে না অ্যাপারেন্টলি এইটা ট্রানজেকশন গুলো অ্যাকর্ডিংলি ঘটেছে, প্লাস সাপোর্টিং গুলো আমার কাছে অ্যাপারেন্টলি সঠিকই মনে হচ্ছে। কিন্তু ওই যেটা বললাম, যদি ম্যানেজমেন্টের টপ টু বটম তারা কলুটেড করে সবকিছু সাপোর্টিং ডকুমেন্ট থেকে শুরু করে সবকিছু যদি ফলস জেনারেট করে আপনাকে অরিজিনাল কপি দেয়, আপনি কিন্তু সহজে এটা ধরতে পারবেন। জি স্যার। সো এই জন্য আমরা বলি যে মোস্ট অফ দ্য অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রাদার দ্যান কনক্লুসিভ। যেহেতু কনক্লুসিভ এর চেয়ে পারসুয়েসিভ অডিট এভিডেন্সের সংখ্যাই বেশি, এই জন্য আমাদের পক্ষে অ্যাবসলিউট গ্যারান্টি দেওয়া সম্ভব না। এখন ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। যেমন স্যার আমার নামটা যদি আমি সব জায়গায় চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে তো এটা অন্য কেউ ধরতে পারবে না। যদি আমি সবগুলা প্রসিডিউর নামটা চেঞ্জ করে দিই, আমার নাম হ্যাঁ, আরিফ আপনি না নাম দিয়ে অন্য চেঞ্জ করে দিলেন, তো ওইভাবে আপনি আপনার এনআইডি থেকে শুরু করে সবকিছুকেই, সবকিছু। এখন তো টেকনোলজিক্যাল এত অ্যাডভান্সমেন্ট হয়েছে, ফলস ডকুমেন্টে আরো অরিজিনাল ডকুমেন্টের চেয়ে অরিজিনাল মনে হয়, তাই না? জি স্যার। এই কাজ করাও সম্ভব। এই জন্য এখন যেটা আছে, যেমন ব্যাংকগুলা কি করে, এই যে এনআইডির যে তথ্যগুলো আমাদের গভর্নমেন্টের যে সার্ভারে আছে, যেমন অনেকেরই অ্যাক্সেস আছে, তার মধ্যে একটা আছে ব্যাংক। ব্যাংকরা টাকা দেয় প্রতি বছর এর জন্য। ওরা কি করে, যখন কেউ নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে যায়, তখন ওই এনআইডি নাম্বার ওই সার্ভারে যায় সার্চ দেয়, দিয়ে দেখে আসলে এই এনআইডির মালিক এই লোক কিনা। জি স্যার। এরপরে বলা হচ্ছে অ্যাকাউন্টিং এস্টিমেট উইথ অ্যাপ্লাইং প্রুডেন্স। এটাও আমাদের একটা লিমিটেশন, আপনারা অনেকে বলার চেষ্টা করেছেন। এই অ্যাকাউন্টিং এস্টিমেট কাদেরকে অ্যাকাউন্টিং এস্টিমেট বলে আমরা জানি না? জি স্যার, জানি স্যার। বলেন। স্যার যেমন স্যার আমরা যদি কোনো একটা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের ক্ষেত্রে ওটা ইউজফুল লাইফ, ডেপ্রিসিয়েশন চার্জ কিভাবে করবো ওটা একটা এস্টিমেট করতে পারি। দেন যদি আমরা যদি স্যার বাকিতে যদি বাকিতে যদি সেল করি, সেই ক্ষেত্রে টাকাটা পাওয়ার ক্ষেত্রে আমরা একটা এস্টিমেট করি যে প্রভিশন ফর ব্যাড ডেট। জি স্যার, হ্যাঁ এগুলো ব্যাড আমরা করে ডেটের থাকি। যে প্রভিশন, তারপরে ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেট বললেন, তারপরে প্রভিশন ফর ওয়ারেন্টি ক্লেম। এগুলো হচ্ছে কি একদম এক্স্যাক্টলি কোন কোন কাস্টমারের কাছ থেকে নেক্সট ইয়ারে কি পরিমাণ টাকা পাওয়া যাবে না, এটা কেউ বলতে পারবে? সম্ভব না স্যার, এটা তো সম্ভব না, এটা অ্যাজিউম করে নেওয়া হয়। এইটা কিন্তু অ্যাকুরেটলি বলা সম্ভব না। তো জি স্যার। ম্যানেজমেন্ট কি করে, এই যে এখানে দেখেন একটা ওয়ার্ড দেওয়া আছে প্রুডেন্স। এটা আমাদের যে আইএস এর বইয়ের শুরুতে যে একটা চ্যাপ্টার আছে, আমরা বলি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, তার মধ্যে কিন্তু এটা আছে। এবং আমি জি স্যার। যতটুকু মনে করি আপনাদের সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং কোর্সের মধ্যে এই প্রুডেন্স কনসেপ্টটা ছিল। সো প্রুডেন্স এর ক্ষেত্রে যেটা বলা হয় যে ম্যানেজমেন্ট শুড ইউজ দেয়ার বেস্ট প্রফেশনাল জাজমেন্ট এট দ্য টাইম অফ ডুইং অ্যাকাউন্টিং এস্টিমেট। যেমন ব্যাড ডেটের প্রভিশনের ক্ষেত্রে ম্যানেজমেন্টের কি করা উচিত, সে তার কাস্টমারদেরকে চিনে, কাস্টমারদের প্রিভিয়াস হিস্ট্রি দেখবে, কাস্টমারদের প্রোফাইল অ্যানালাইসিস করবে,
তার পেমেন্ট বিহেভিয়ার দেখবে, পেমেন্ট হ্যাবিট দেখবে, তার ফিনান্সিয়াল সলভেন্সি কেমন সেগুলো দেখবে। এগুলো ধরে সে মোটামুটি একটা কাছাকাছি একটা রিজনেবল এস্টিমেট করবে, যে মনে করেন ধরলো যে তার যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে তার 10% হয়তো আদায় হবে না। তাহলে কি হলো, তার ব্যাড ডেটের প্রভিশন করা উচিত, সে প্রুডেন্টলি করলে 10%। এখন ম্যানেজমেন্ট দেখলো ব্যাড ডেটের প্রভিশন কি হয়, ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে চার্জ হয়ে যায়, চার্জ তাহলে করা এটা আমার হয়। কি করে, প্রফিটকে বাড়ায় না কমায়? স্যার প্রফিট রেভিনিউকে ডিক্রিজ করে। কমাই দেয় স্যার, রেভিনিউ আমার ডিক্রিজ ডিক্রিজ করে। করে। প্রফিটকে কমায় দেয়, প্রফিট রেভিনিউকে কমায়। কমায় না, স্যার প্রফিটকে কমায়, রেভিনিউ তো উপরেই প্রফিট থাকে, ডিক্রিজ, জি স্যার, আমার প্রফিটকে প্রফিট কমায়, ডিক্রিজ করে। জি স্যার প্রফিট ডিক্রিজ করে দেয় স্যার। আমার প্রফিটকে ডিক্রিজ করে। তাহলে ম্যানেজমেন্ট দেখলো কি, যে আমি যদি ব্যাড ডেটের প্রভিশন 10% রাখি, তাহলে আমাদের যে বোর্ড যে আমাদের যে বাজেট অ্যাপ্রুভ করে দিয়েছিল, বাজেটের যে প্রফিট সেই টার্গেট ফিল আপ হয় না। এই টার্গেট ফিল আপ না হলে কি হবে, আমাদেরকে ঠিকমতো ইনসেনটিভ বোনাস দিবে না, এই বছরে প্রমোশন হবে ঠিকমতো, না। হ্যাঁ ঠিকমতো প্রমোশন পাবো না। তখন কি করলো, তোরা বললো যে আচ্ছা ঠিক আছে এক কাজ করি, ব্যাড ডেটের প্রভিশন রাখি 5%, তাহলে আমার বাজেটের প্রফিট ফিল আপ হয়। এই যে সে 10%-কে 5% করলো, তার মানে ব্যাড ডেটের প্রভিশনকে 10% থেকে 5% করা মানে কি 50% কমাই ফেললো। এবং এটা সে করলো কিসের জন্য, স্যার সে তার বায়াস ইনকাম হয়ে করলো, ইনসেনটিভ জি কারণ স্যার, স্যার, ক্যাশ ইনসেনটিভ এগুলো মানে স্যার। স্যার বাজেটের তার যে প্রফিটকে ফিল আপ করার ম্যানেজমেন্ট জন্য, বাজেটের প্রফিটকে টার্গেটকে অ্যাচিভ করার জন্য সে প্রুডেন্সের বাইরে চলে গেল। তার মানে কি, ম্যানেজমেন্ট তার ওন বেনিফিট ম্যাক্সিমাইজ করার জন্য বায়াসড হয়ে গেল, এইটা হওয়া যাবে না। আচ্ছা, কে যেন হাত তুলছিল, কিছু বলবেন? এর কিছু বলতে চান? হ্যান্ড রেজ করতে দেখলাম, এখন তো আবার কথা বলেন না। আচ্ছা যাই হোক, লিমিটেশন অফ অডিট আমরা অনেক কিছুই কভার করছি। এক্সপেকটেশন গ্যাপ আমরা পড়ছি না? জি স্যার। এই এক্সপেকটেশন গ্যাপটা কি বলেন তো, স্যার ওই কে যে বলবেন? স্টেক হোল্ডাররা, শেয়ার হোল্ডাররা অ্যাকসেপ্ট করে যে এটা হচ্ছে হাই লেভেল অফ অ্যাসুরেন্স, মানে অডিটর যা বলতেছে সবই সত্য বলতেছে, মানে গ্যারান্টি দিচ্ছে, অ্যাবসলিউট গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছে। দিচ্ছে স্যার, অ্যাবসলিউট গ্যারান্টিটা দিচ্ছে স্যার স্যার। আর এখানে সাধারণত তো শেয়ার স্যার হোল্ডার যা স্ট্যান্ডার্ডে তো স্যার এমন না স্যার, যে এই যে একটা গ্যাপ, এটাই স্যার অ্যাকসেপ্টেশন গ্যাপ। স্যার সাধারণত শেয়ার হোল্ডার আর যারা স্টেক হোল্ডার আছে ওরা ভাবে যে অডিটর তাদের প্রত্যেকটা ট্রানজাকশন ইন্ডিভিজুয়ালি দেখবে, বাট হ্যাঁ, আলটিমেটলি স্টার্ট টু কিন্তু স্যার, ফিনিশ সব দেখতেছে, জি স্যার, বাট আলটিমেটলি অডিটর তো স্যার স্যাম্পল বেস অথবা স্যাম্পল তাদের বেসিসে কাজ করে। করে হ্যাঁ, থাকে। তো সেই ক্ষেত্রে থেকে স্যার যে একটা এক্সপেক্টেড যে একটা গ্যাপ হয় সেটাকেই স্যার ইজিলি আমি এক্সপেক্ট করি। বাংলাদেশে কিন্তু একটা বড় এক্সপেকটেশন গ্যাপ আছে, সেটা কেউ বলতে পারবেন? বাংলাদেশের আমাদের যারা এই যে শেয়ার মার্কেট টার্গেট ইনভেস্ট করে ম্যাক্সিমামই তো আসলে এডুকেটেড না। আমাদের দেশের পার্সপেক্টিভে সবচেয়ে বড় এক্সপেকটেশন গ্যাপ হচ্ছে, ইউজাররা মনে করে যে অডিটরই ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার দায়িত্ব অডিটর, তাই না? জি স্যার। আমাদের দেশের অধিকাংশ ইউজাররা কিন্তু তাই জানে যে অডিটরের ব্যাংক, রেসপন্সিবিলিটি ফাইন্যান্সিয়াল হচ্ছে, ইনস্টিটিউট স্যার, এরা এটা কার স্যার ওই যে অডিট রেসপন্সিবিলিটি? রিপোর্ট দেখে দিয়েই, অডিট রিপোর্ট দেখে লোন দিয়ে দেয়, কিন্তু তার টার্মস এন্ড কন্ডিশন, তার মার্কেট অ্যানালাইসিস বা কি পর্যায়ে একটা ব্যবসা রান করতে পারবে, অ্যাবিলিটি, গোয়িং কনসার্ন, এগুলো শুধু তারা অডিট রিপোর্ট দেখেই ধরে নেয় যে না সবই ঠিক আছে, লোন দিয়ে দেই। সো এক্সপেকটেশন গ্যাপটা হচ্ছে অ্যাজ অ্যান অডিটর সে কি দিচ্ছে আর ইউজাররা কি মনে করছে যে অডিটর কি দিচ্ছে, এই দুইটার ভিতরে যে গ্যাপ সেটা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। আমরা এক্সপেকটেশন গ্যাপের উদাহরণ বললাম। এরপরে আছে যে হু ক্যান ক্লোজ ইট এন্ড হাউ। এই এক্সপেকটেশন গ্যাপটা কার কমানো উচিত, কমানোর চেষ্টা করা উচিত? হুম, এটা চেষ্টা করা উচিত হচ্ছে অডিটরের। কিভাবে করতে পারে? দুইটা ভাবে করতে পারে। একটা হচ্ছে বাই ইস্যুইং এনগেজমেন্ট লেটার। জি এনগেজমেন্ট লেটার আবার দেখে কারা? এনগেজমেন্ট লেটার দেখে ম্যানেজমেন্ট আর বোর্ড অফ ডিরেক্টরস। এনগেজমেন্ট লেটার কি শেয়ার হোল্ডারদের কাছে যায়? হ্যাঁ স্যার। যায় না।
তো আর একটা কি করতে পারে, বাই এক্সপান্ডিং দা অডিট রিপোর্ট, যেটা 2019 সালের পরে আমরা অনেকখানি করেছি। এগুলো এগুলো নিয়ে তো রিসার্চ হয়, বুঝেন না। আমি তো 2008-এ পাশ করছি, 8-এর ডিসেম্বরে পরীক্ষা দিয়ে 9-এর জানুয়ারিতে পাশ করলাম। আমাদের সময় আইএস এর বই ছিল এরকম ছোট্ট। তখন এই যে অডিটরের রেসপন্সিবিলিটি, ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি, এরকম আলাদা প্যারাগ্রাফ ছিল না। একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে একটা লাইন ছিল যে the preparation of financial statement is the responsibility of company's management and our responsibility is to express an opinion on that financial statement. এই একটা লাইন ছিল, এ মানুষ পড়তো না, বুঝতো না। ওইটা রিসার্চ করে 2010 সালের পরে আসলো যে না, এখন অডিটরের রেসপন্সিবিলিটি প্যারাগ্রাফ, ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি প্যারাগ্রাফ আলাদা হবে। আপনি 2010 সালের পরে রিপোর্টে এটা দেখতে পাবেন। এরপরে আরো ফার্দার রিসার্চ করে যেটা আসলো, এই যে আপনাদের একটা নতুন স্ট্যান্ডার্ড বলা ঠিক না, সেই 2016-19 সালের দিকে আসছে, 16 সালে আসছে, 19 সাল থেকে অ্যাপ্লিকেবল, ISO 701। এটা কি আমরা সংক্ষেপে বলি ক্যাম, কি অডিট ম্যাটার্স। এই কি অডিট ম্যাটার্স অ্যাপ্লিকেবল হচ্ছে লিস্টেড কোম্পানিগুলোর জন্য। আমরা লিস্টেড কোম্পানিতে এই কি অডিট ম্যাটার্স দেওয়া শুরু করলাম 2019 সাল থেকে। আপনি যদি লিস্টেড কোম্পানির অডিট রিপোর্ট 2019 সালের আগের অডিট রিপোর্ট দেখেন, যে অডিট রিপোর্ট সবচেয়ে বড় সেটা সর্বোচ্চ 3 থেকে 4 পেজ। আর এই কি অডিট ম্যাটার দেওয়ার কারণে এখন অডিট রিপোর্ট হয়ে গেছে 10 থেকে 15 পেজ। এই যে কি অডিট ম্যাটারের কারণে, এটা আমরা পড়বো যখন রিপোর্টিং চ্যাপ্টারটা পড়াবো আমি, তখন ইন ডিটেল বলবো যে এইটার মাধ্যমে আমরা আরো মোর ইনফরমেশন আমরা প্রোভাইড করছি টু দা ইউজার্স। আমার অডিট করতে গেলে কোন ইস্যুগুলো আমার কাছে সিগনিফিকেন্ট, স্যার যেগুলো সাধারণ ম্যাটেরিয়াল হয় স্যার সেগুলো কি? হ্যাঁ, বাট যেটা আমি নিজেকে স্যাটিসফাই করছি যে এটা মানে কি অডিট ম্যাটার দেওয়া মানে কিন্তু রিপোর্টকে মডিফাই করে না। আমি অত ডিটেলে যেতে চাচ্ছি না, কারণ আমরা ওই সময় পড়বো। বাট আমি আমার যে অডিটের কমপ্লেক্স এরিয়া, যেখানে হাই লেভেল অফ জাজমেন্ট ইউজ করতে হয়েছে, এগুলো সব আমি অডিট রিপোর্টে দিয়ে দিচ্ছি। তার মানে কি ইউজাররা আরো বেটার ইনফরমেশন পাচ্ছে যে আমি আসলে কিভাবে অডিট করে উই হ্যাভ রিচড আওয়ার কনক্লুশন। আচ্ছা, এরপরে হচ্ছে কমিউনিকেশন উইথ আউটগোয়িং অডিটরস। যে অডিটর চলে যায় তাকে আমরা বলি ফর্মার অডিটর বা আউটগোয়িং অডিটর। যে অডিটর এখন আসে তাকে আমরা বলি ইনকামিং অডিটর। এরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করে, যেটা আপনারা চ্যাপ্টার 2 এ পড়েছেন। এই কমিউনিকেশনটা কিভাবে হয়? ক্লিয়ারেন্সের মধ্যে প্রফেশনাল ক্লিয়ারেন্স। সাধারণত স্যার যখন কোম্পানি নতুন অডিটর নিয়োগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে নতুন অডিটরের দায়িত্ব হলো স্যার, নতুন অডিটর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে উনি ক্লিয়ারেন্স নেয়, এক্সিস্টিং যে অডিটর ছিল তার কাছ থেকে নেয়, যে যদি এখানে কোনো প্রফেশনাল রিজন আছে কিনা ওই অডিটটা করার ক্ষেত্রে, সেগুলোর জন্য উনি একটা প্রফেশনাল ক্লিয়ারেন্স স্যার রিসিভ করে থাকে আর কি। তা আমি কি চাইলেই সরাসরি ওই আউটগোয়িং অডিটরের সাথে যোগাযোগ করতে পারি? স্যার যদি না পারি সেই ক্ষেত্রে স্যার আমরা 14 দিন পর্যন্ত অপেক্ষা করে থাকি আর কি, বেসিক্যালি তারপর আমরা অডিটটা অ্যাকসেপ্ট করে থাকি আর কি। ধরে নিই যে এটার ভিতরে কোনো ম্যাটার বা এরকম কোনো না, রিজন। আমি তো ওই কথা বলি নাই। যদি ম্যানেজমেন্ট না করে দেয়, নিয়ম হচ্ছে যে আমি যদি অ্যাকসেপ্টেন্সটা অ্যাকসেপ্ট প্রফেশনাল না করা। ক্লিয়ারেন্স তার সঙ্গে যোগাযোগ করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু টেক পারমিশন ফ্রম ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কাছ থেকে আমার পারমিশন নিতে হবে স্যার। পারমিশন নিতে হবে। পারমিশন নিয়েই না আমরা এটা করব। জি স্যার। ইস্যুয়েন্স অফ এনগেজমেন্ট লেটার ফর রিকারিং অডিট। আমরা রিকারিং অডিট বুঝি তো নাকি? জি স্যার, বুঝি স্যার। মানে যে এখানে আমি অ্যাটলিস্ট গত বছর অডিট করছি। জি স্যার। সেটা হচ্ছে রিকারিং অডিট। তো রিকারিং অডিটরের ক্ষেত্রে কি মানে সহজ কথা হচ্ছে যে প্রতি বছরই কি আমার এনগেজমেন্ট লেটার দেওয়া দরকার আছে কি নাই? দেওয়ার দরকার নাই, যদি হচ্ছে কি পার্সন চেঞ্জ হয়
বা হচ্ছে মার্কেটের এনভায়রনমেন্ট বা বিজনেসের এনভায়রনমেন্ট কোনো চেঞ্জ আসে, সো ওই মানে ক্ষেত্রে বিজনেস নেচার যদি চেঞ্জ হয়ে যায়, নেচারে কোনো চেঞ্জ হয়ে যায় বা কি পার্সন যদি চেঞ্জ হয়ে যায়, ওই ক্ষেত্রে স্যার আবার কোনো পার্সন বলাটা ঠিক না, আরো স্পেসিফিক করা উচিত। মানে নর্মালি দরকার নাই, বাট কিছু জি ফ্যাক্টরের জন্য স্যার। দরকার, যেটা ও বলতেছে। যদি জি টপ স্যার। ম্যানেজমেন্ট, কি ম্যানেজমেন্ট পার্সোনাল যেটাকে আমরা বলি, জি তারা স্যার। যদি চেঞ্জ হয়ে যায়, তারপর হচ্ছে মানে ওনারশিপ যদি চেঞ্জ হয়ে যায়, কোম্পানির ওনারশিপের সাথে কার বড় রিলেশন আছে, মানে বড় কো রিলেশন আছে, সেটা হচ্ছে কি ওনারশিপ অনুযায়ী বোর্ড মেম্বার সিলেক্টেড হয় না? জি তো স্যার। ওনারশিপের যদি সিগনিফিকেন্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে কিসে চেঞ্জ হবে? বোর্ড ডিরেক্টরশিপেও মেম্বারে চেঞ্জ সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে। হবে। জি স্যার। So, যদি ওনারশিপের সিগনিফিকেন্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে গত বছর আমি যে এনগেজমেন্ট লেটার দিয়েছিলাম, এই বছর আর সেটা কাজ করবে না। জি স্যার। তারপরে টপ ম্যানেজমেন্ট যেটা বললাম, কি ম্যানেজমেন্ট পার্সোনাল যদি চেঞ্জ হয়ে যায়, নেচার অফ বিজনেস চেঞ্জ হয়ে যায়, যদি নতুন কোনো অ্যাকাউন্টিং অডিটিং স্ট্যান্ডার্ড চলে আসে, তারপরে হচ্ছে ক্লায়েন্টের নেচার অফ বিজনেস যদি চেঞ্জ হয়ে যায়, কোনো রেগুলেটরি মেজর কোনো চেঞ্জ যদি হয়, আবার বলা হয় ক্লায়েন্ট যদি আমি গত বছর যে এনগেজমেন্ট লেটার দিয়েছিলাম সেটা যদি সে মিস আন্ডারস্টুড করে, ভুল ভুল ব্যাখ্যা করে বা ভুল বুঝে। আচ্ছা, 3 নাম্বার চ্যাপ্টারে আমরা পড়েছিলাম অডিট প্ল্যান, অডিট স্ট্র্যাটেজি ভার্সেস অডিট প্ল্যান, এই দুটার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? অডিট স্ট্র্যাটেজিটা হলো স্যার বেসিক্যালি যে অডিটের যে জেনারেল মানে অডিটের যে স্কোপ অ্যান্ড টাইমিং এবং ডিরেকশনটা ওটার মধ্যে বলা থাকে আর কি। আর অডিট স্ট্র্যাটেজি থেকেও স্যার অডিট প্ল্যানটা হলো ডিটেলসে আলোচনা করা থাকে যে অডিটটা কিভাবে করা হবে, কি আসে বিষয়, যে ওটাই আর কি স্যার। মোটামুটি হয়েছে। সো অডিট স্ট্র্যাটেজি হচ্ছে একটা জেনারেল গাইডলাইন, অডিট করার একটা জেনারেল গাইডলাইন, এবং এটা থাকে ইন এ সামারাইজড ভার্সন। আর অডিট প্ল্যানটা হচ্ছে ওই অডিট, মানে আমি যদি খুব সহজে বলি, মনে করেন প্রত্যেকটা সিএ ফার্মেরই অডিট করার একটা জেনারেল গাইডলাইন আছে। এই যে জেনারেল গাইডলাইন যেটা আছে সামারি ভার্সন, এটাকে আমরা কি বলবো? অডিট স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি। এখন মনে করেন ওই সিএ ফার্ম একটা ব্যাংক অডিট করবে, তাহলে ওই জেনারেল স্ট্র্যাটেজিটাকে ওই স্পেসিফিক ব্যাংকের জন্য কাস্টমাইজ করে প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে ইন ডিটেল লেভেলে এলাবোরেট করে বড় করবে, যে একদম আমি কোথা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিভাবে দেখবো, কি কাজ করব। ওই পার্টিকুলার ব্যাংকের জন্য ওই সিএ ফার্মের ওই জেনারেল স্ট্র্যাটেজিটা হয়ে যাবে, ওই অডিট স্ট্র্যাটেজিটা হয়ে যাবে অডিট প্ল্যান। আবার মনে করেন ওই ফার্ম এখন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অডিট করে, ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যখন সে তার এই জেনারেল গাইডলাইনটাকে কাস্টমাইজ করে ইন ডিটেল লেভেলে এলাবোরেট করবে, তখন ওই পার্টিকুলার ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য ওইটা হয়ে যাবে অডিট প্ল্যান। এবার দেখেন ক্লিয়ার হলো কিনা? জি স্যার। আর জি বেসিক্যালি স্যার। স্যার অডিট স্ট্র্যাটেজিটা স্যার অডিট প্ল্যানের মাধ্যমে ইমপ্লিমেন্টেড হয় আর কি স্যার। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট ক্লাস, আমরা কি একটা ব্রেক নিব নাকি টানা শেষ করে দিব? আপনারা কি চান? ব্রেক দেন। স্যার অনেকেই স্যার এই এশার নামাজটা জামাতে পড়ে তো স্যার, সেটা 8:30-এ আচ্ছা, অনুষ্ঠিত হয়। সেই ক্ষেত্রে ব্রেক 30-এ, দিলে হ্যাঁ। মনে হয় স্যার সবার জন্য ওভারঅল একটা বেনিফিট পাওয়া যাবে স্যার। আচ্ছা, তাইলে আমরা 17 বাজে আমরা ধরে নিলাম 8:20 থেকে ব্রেক। কয় মিনিট দিব? 20 মিনিটে হবে না জি আরো স্যার। বেশি? না হবে 20 স্যার। মিনিট, 20 মিনিট হবে স্যার। তো ঠিক আছে, 8:20 থেকে 8:40 ব্রেক। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছি আমরা।
আচ্ছা, এরপরে আছে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। এটা সম্পর্কে আমরা কি বুঝি, কে বলবে? স্যার এটা হলো আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের ভিজিট অডিট করব, তো অডিট করার পূর্বে আমরা যে ক্লায়েন্টের বিজনেসটা কি, মানে ওটা এনভায়রনমেন্টটা কি, এটা সম্পর্কে একটু ধারণা নেওয়াটাকে স্যার বলতেছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। স্যার এটা যদি একটা রিলেটেড একটা আইসা আছে, আইসা 315, ওইখানেও স্যার এটা রিলেট করে দিতেছে। এটা মনে হয় সবচেয়ে বড় আইএসএম। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি একটা ক্লায়েন্টের বিজনেস এনভায়রনমেন্ট না বুঝি, ওই ক্লায়েন্টটা কিভাবে অপারেটেড হয়, তার বিজনেস প্রসেস না বুঝি, কিভাবে তার ক্যাশ ইনফ্লো হয়, কিভাবে আউটফ্লো হয়, কি কি ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার হয়, কি কি ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়, তার প্রকিউরমেন্ট সিস্টেম কিভাবে চলে। সহজ কথা হচ্ছে প্রত্যেকটা কর্নার অর্গানাইজেশনের যে প্রসেস ফ্লো, মানে আমাদেরকে ক্যাপচার করতে হবে, প্লাস তারপরে আমরা যেটাকে বলি ওয়ার্ক থ্রু টেস্ট, কিছু এক্সাম্পল নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ওই প্রসেস ফ্লোটা কমপ্লাই করা হয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমি এখানে নর্মালি বোঝাতে যে সবচেয়ে সহজ একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টের একটা হেড আছে স্যালারিজ এন্ড অ্যালাউন্সেস। এই স্যালারিজ এন্ড অ্যালাউন্সেস এর মধ্যে কি কি থাকে বলেন তো? জানেন তো আপনারা? আমরা জানি না স্যালারি অ্যালাউন্স এর মধ্যে কি কি জিনিস যায়? জি কথা স্যার, হইলো। স্যালারি, জি স্যার জানি স্যার। সাদা ওইখানে স্যার মানে স্যালারি শীট যখন আমরা স্যার ক্লায়েন্ট থেকে অবটেন করি, ওটার মধ্যে আমরা দেখতে পাই বেসিক স্যালারি, বিভিন্ন ধরনের অ্যালাউন্স, মোবাইল অ্যালাউন্স বা কনভিএস কি কি থাকে সেটা থাকে। দেন ওইখান থেকে সাম ডিডাকশন থাকে, যেমন স্যার পিএফ যে থাকে, পিএফ এর ডিডাকশন থাকে, ট্যাক্স ডিডাকশন করে ওটা দেখি আর হ্যাঁ, কি স্যার আমরা। এইগুলা থাকে। তারপরে ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ বোনাস, অনেক কিছুই থাকে। জি এখন স্যার। আপনি অডিট করতে যে যদি দেখেন যে স্যালারি এন্ড অ্যালাউন্স এর মধ্যে আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড, আপনি কি এটা মানবেন? না স্যার, তখন তো এটা মিস স্টেটমেন্ট হবে। এটা আমি কেন মানবো না? কারণ আচ্ছা, ওটা আমি রিলিভেন্ট সহজ, না এই স্যার। জন্য বললাম যে আমি সহজ উদাহরণ দিয়েছি। স্যালারি এন্ড অ্যালাউন্স এর মধ্যে কি জিনিস যাইতে পারে? মোটামুটি আমরা এই যে ট্যাক্স পড়েছি, বা আমরা এর আগে বিভিন্ন কস্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে সমস্ত জিনিস পড়েছি, মোটামুটি আমাদের একটা ধারণা আছে যে স্যালারি এন্ড অ্যালাউন্স এর মধ্যে কি যাইতে পারে, তাই না? জি স্যার। এই জন্য অডিটের ক্ষেত্রে একটা বড় কথা আছে যে যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার অ্যাবিলিটি আপনার নাই, সেই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার রাইটও আপনার। একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে তৈরি করে, মানে মনে করেন কোন একটা ম্যানুফ্যাকচারিং বা ব্যাংক যেটাই হোক না কেন, এই আইডিয়ালি কিভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয় সেটা যদি আমি না জানি, তাহলে সে যদি গোঁজামিল দিয়ে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে এক হেডের মধ্যে আর এক হেডের জিনিস ঢুকিয়ে দিয়ে যদি আমাকে দেয়, আমি কি ধরতে পারবো? না স্যার, এটা খুবই টাফ। কারণ আমি নিজেই জানি না এটা কিভাবে করতে হয়, তাহলে আমি কিভাবে ধরবো? এই জন্য বললাম যে স্যালারি এন্ড অ্যালাউন্সের উদাহরণটা কেন দিলাম, একটা সহজ উদাহরণ যে এটা আপনি দিলেই ধরতে পারবেন। কিন্তু এটা যদি একটা কমপ্লেক্স কেস হয়, মনে করেন কোন একটা হেডের মধ্যে আপনি এটা বুঝতেছেন না, ওর মধ্যে ডিরেক্টরদের বা এমডির ফ্যামিলি এক্সপেন্ডিচার ঢুকাই দিছে, তাহলে কি আমি ধরতে পারবো? না স্যার। আমি কিন্তু ধরতে পারবো না। এই জন্য বলতেছে প্রত্যেকটা, আমি স্যালারি অ্যান্ড অ্যালাউন্স কে যেমন, এই হেডটাকে যেমন আমার হাতের তালুর মতো চিনি, সো প্রত্যেকটা এরিয়াতে, আমি তো জাস্ট একটা ইনকাম স্টেটমেন্টের একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা এরিয়াতে বা তার প্রত্যেকটা প্রসেস, ওই কোম্পানি কিভাবে অপারেটেড হয়, তার আইটি সিস্টেম থেকে শুরু করে সব কিছু সম্পর্কে আমার একটা ভালো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। আমরা করি কি অনেক সময় যেই হাউসিং করা শুরু করে দেয়, দিস ইজ নট অ্যান অডিট। টেস্ট অফ কন্ট্রোল আমি সবার আগে করব, এই যে এনভায়রনমেন্ট বুঝবো, এনভায়রনমেন্ট সম্পর্কে ভালো ধারণা নিব, কন্ট্রোল টেস্ট করব, এবং এই যে এনভায়রনমেন্ট বা কন্ট্রোল সুইচের মধ্যে আমি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ওয়ার্ক থ্রু টেস্ট করব। এরপরে আমি
চিন্তা করব কতখানি ভাউচিং করব, কি কিরকম স্যাম্পল সাইজ সিলেক্ট করব, কন্ট্রোল সিস্টেমের উপরে কতখানি আমি রিলাই করব। Sorry, তা না করে আমি যদি শুরুতে যে এই ট্রানজেকশন আর এই ভাউচার দেখি, তাহলে কি অডিট হবে? না স্যার, আমার হবে তো না, অডিট কারণ করতে হবে, না স্যার। এবং আমরা অধিকাংশ অডিট তো তাই করি না? জি স্যার, দিয়েই শুরু করে দিন। এরপর হচ্ছে প্রফেশনাল স্কেপটিসিজম। এটা বলতে আমরা কি বুঝি? স্যার এটা হলো একটা কোশ্চেনিং মাইন্ড থাকবে আর কি, যে প্রত্যেকটা জিনিসকে একটু কোশ্চেনিং ভাবে নেবে আর কি স্যার, অ্যাটিটিউড অফ কোশ্চেনিং মাইন্ড আর কি স্যার। মোটামুটি ঠিক আছে। প্রফেশনাল স্কেপটিসিজম হচ্ছে আমার মধ্যে একটা কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে। কোশ্চেনিং মাইন্ড মানে কি? যে ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হচ্ছে, সঙ্গে বলা হয় যে ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ অডিট এভিডেন্স। আপনি একটা হেডে কাজ করতেছেন, আপনি একটা সাপোর্টিং চাইলেন, সাপোর্টিংটা দিল আর আপনি পাঞ্চিং করে ফাইলে ঢুকিয়ে রাখলেন, এটা কি প্রফেশনাল স্কেপটিসিজম বলবে? নো স্যার, এটাকে জাস্টিফাই করতে হবে স্যার। আমাকে ওই ডকুমেন্টটাকে জাজ করতে হবে, টেস্ট করতে হবে, এক্সামিন করতে হবে, লাগলে ইনকোয়ারি করতে হবে, করে আমাকে এইটার উপরে আমি রিলাই করব কিনা, এটাকে আমি বিশ্বাস করব কিনা, এটা অথেন্টিক কিনা, তারপরে আমি এটাকে ফাইলিং করব। এইখানে আবার এইটা থেকে আপনাদের আর একটা লার্নিং আছে। এখন চাকরির ক্ষেত্রে দুই তিনটা কমন কোশ্চেন করে, অনেক সময় সবাই চিন্তা করে কমন কোশ্চেন কেন করে। যেমন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার স্ট্রেংথ কি। স্ট্রেংথ বলা খুব সহজ। যখন বলে আপনার উইকনেস কি, আপনি যদি সত্যিকারের উইকনেস বলেন যে স্যার আমার খুব শর্ট টেম্পার আছে, অল্পতেই রেগে যাই, আমার যখন ফ্যামিলি ক্রাইসিস বা ফ্যামিলিতে কোনো প্রবলেম চলে তখন স্যার আমার মাথা ঠিক থাকে না, আমি কাজে কনসেন্ট্রেট করতে পারি না, একথা বলে চাকরি হবে? নো স্যার, উইকনেসটাকে স্ট্রেংথ হিসেবে প্রকাশ করতে মানে হবে। স্ট্রেংথটাকে উইকনেস হিসেবে উপস্থাপন করতে হবে। এবং এই ক্ষেত্রে এই প্রফেশনাল স্কেপটিসিজম একটা মানে সুইটেবল এক্সাম্পল। আপনাকে যদি উইকনেস জিজ্ঞেস করে আপনি বলবেন যে স্যার আমি এই যে সিএ পড়তে যাওয়ার পরে আমার একটা মারাত্মক উইকনেস সৃষ্টি হয়েছে। যারা নড়ে বসবে, আরে সিএ পড়তে যেয়ে কি উইকনেস হইলো? আপনি বলবেন যে স্যার আমি কেউ কিছু বললে বা কেউ কোনো একটা তো ইনফরমেশন দিলে বা কিছু দিলে আমি স্যার সহজে বিশ্বাস করতে পারি, এইটা দিলে এইটাকে ক্রস চেক করে, এটাকে এক্সামিন করে, এটাকে ভেরিফাই করে, অনেক ধরনের টেস্ট করে তারপরে স্যার আমি এটাকে অ্যাকসেপ্ট করি। এটা আমার মারাত্মক সমস্যা, কেউ কিছু বললেই না স্যার আমি বিশ্বাস করতে পারি। তো এটা কি আসলে আপনার জি সমস্যা? স্যার, জি স্যার, আমার ইভেনচুয়ালি স্যার সিএ প্রফেশনে আসলে আমার প্র্যাকটিক্যাল লাইফও এমন হয়। আমি মানুষের মুখের কথাকে খুব একটা ট্রাস্ট করতে পারি না, তার পেছনের ঘটনা কি এটা একটু বোঝার চেষ্টা করি। আগে তাহলে কিন্তু এটা এমন কি, ছিলাম না। এটা কি আসলে আপনার উইকনেস না স্ট্রেংথ? এটা স্ট্রেঞ্জই স্যার, সো উইকনেসের বাট স্ট্রেংথকে এটা স্ট্রেস। উইকনেস হিসেবে উপস্থাপন করতে হবে। জি স্যার, ওই ক্ষেত্রে স্যার যিনি নিয়োগ দিবেন উনি স্যাটিসফাইড থাকবে যে ওই ছেলের উইকনেসও আছে, স্ট্রেংথও আছে স্যার। না, তখন বলবে না 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 আমি তো এরাই খুঁজতেছি, এ যা জি বলবে স্যার। বিশ্বাস করবে কেন, ও তো চেক করেই বিশ্বাস করবে। অ্যানালিটিক্যাল প্রসিডিউর পড়ছি না? জি স্যার, পড়ছি জি স্যার। স্যার। আইসা কিছু আইসা পাঁচশো এটা কি বিশ জিনিস? বছর পড়া আছে স্যার, এখানেও কিছু। এটা কি জিনিস? স্যার এটা হচ্ছে স্যার কম্পারিজন করে স্যার রিস্কটাকে আইডেন্টিফাই করা বা সিগনিফিক্যান্ট জিনিসটাকে আইডেন্টিফাই করা। এটা হচ্ছে আমরা কি করব, ফিনান্সিয়ালের সঙ্গে নন ফিনান্সিয়ালের কম্পারিজন করব, তারপরে ট্রেন্ড অ্যানালিসিস করতে পারি, লাস্ট ইয়ারের সাথে কারেন্ট ইয়ারের কম্পারিজন করতে পারি, রেশিও অ্যানালিসিস করতে পারি, বাজেটের সঙ্গে অ্যাকচুয়ালের কম্পারিজন করতে পারি, ইন্ডাস্ট্রি অ্যাভারেজের সঙ্গে আমার ক্লায়েন্টের গ্রস প্রফিট বা সেলস, গ্রস প্রফিট টু সেলস বা কস্ট অফ গুড সোল্ড এর রেশিও আমি দেখতে পারি, অথবা ইন্ডাস্ট্রিতে সেম সাইজের কোম্পানির সঙ্গে কম্পেয়ার করতে পারি। এগুলো হচ্ছে সব অ্যানালিটিক্যাল প্রসিডিউর। আবার বলে কি, ফিনান্সিয়াল ডেটার সঙ্গে নন ফিনান্সিয়াল ডেটাও আমি কম্পেয়ার।
এক্ষেত্রে আমি সবসময় ব্র্যাকের উদাহরণ দেই। বাংলাদেশের এমন কোনো জায়গা আছে যেখানে ব্র্যাক নাই? জি স্যার, সব জায়গাতেই আছে স্যার। আমি 3 বছর ব্র্যাকের অডিটর ছিলাম, 3 বছর ব্র্যাকের অডিট ম্যানেজার ছিলাম, আমি ততক্ষণে পাশও করে গেছি। তো ব্র্যাকের লোকজন আমার বলতো যে ভাই আপনি যদি বাংলাদেশের কোনো প্রান্তে যেয়ে বিপদে পড়েন তাহলে ব্র্যাকের অফিসে যেয়ে আমাদেরকে ফোনে ধরাই দিবেন, আপনারা আমরা রেস্কিউ করে নিয়ে আসবো। তো ব্র্যাক হচ্ছে আফটার দ্য গভর্নমেন্ট দ্য সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার ইন বাংলাদেশ। সরকারের পরে সবচেয়ে বেশি মানুষ চাকরি করে ব্র্যাকে। এখন আপনি যদি ব্র্যাকে স্যালারি এন্ড অ্যালাউন্স নিয়ে ডিটেল কাজ করতে চান, ব্র্যাকের আমি শুধু ইন্টারনাল অডিটের কথা যদি বলি, আমি সেই 9-10 সালের কথা বলতেছি, 2000, তখনই ব্র্যাকের শুধু ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের লোক ছিল অ্যারাউন্ড 250। তাহলে টোটাল ব্র্যাকে কত লোক ছিল এবার হিসাব করো। এখন আপনি যদি ডিটেল 1 by 1 এই স্যালারি নিয়ে কাজ করতে চান, স্যালারি পিকান কনফার্ম করতে যান, তার অডিট কি করা লাগবে আপনার? স্যালারি অ্যানাউন্স নিয়ে পড়ে থাকতো। ওই এক স্যালারি দিয়ে স্যার সময় শেষ হয়ে যাবে স্যার, আরেক তো ফাইন্যান্সিয়াল আমরা ইয়ার কি চলে করতে আসবে। পারি? এই যে বলছে যে ফিনান্সিয়ালের সাথে নন ফিনান্সিয়ালের কম্পারিজন, যেমন বলা হয় যে পেরোল কস্টের সঙ্গে নাম্বার অফ এমপ্লয়িজ, আমরা ব্র্যাকের এইচআর আর ফাইন্যান্সকে বলতে পারি যে ভাই আপনাদের এখানে কত ক্যাটাগরির এমপ্লয়ি আছে, তাদের অ্যাভারেজ বিভিন্ন ইনক্রিমেন্ট বা বিভিন্ন জিনিস অ্যাডজাস্ট করে বা সমস্ত জিনিস কনসিডার করে তাদের অ্যাভারেজ পে প্যাকেজ বা অনেকের তাকে স্যালারি স্কেল, অ্যাভারেজ পে প্যাকেজটা আমাকে বলে প্রত্যেকটা গ্রেডের বা প্রত্যেকটা ক্যাটাগরির। সো আমি প্রত্যেকটা ক্যাটাগরির নাম্বার অফ এমপ্লয়িজ নিলাম, প্রত্যেকটা ক্যাটাগরির অ্যাভারেজ স্যালারি নিলাম, নিয়ে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে একটা গ্র্যান্ড টোটাল করলাম। সেটা তো কখনোই স্যালারি এন্ড অ্যালাউন্সের টোটাল ফিগারের সাথে মিলবে না, কিন্তু মোটামুটি যদি ইনসিগনিফিকেন্ট ডিফারেন্স হয়, টলারেবল লিমিটের মধ্যে থাকে পার্থক্যটা, তাহলে ইউ ক্যান সে যে মোটা দাগে ইন গ্রস স্যালারি এন্ড অ্যালাউন্স ঠিক আছে। এখন আপনি কিছু টেস্ট বেসিসে কিছু অফার লেটার নিয়ে দেখতে পারেন তাকে যে স্যালারি দেওয়ার কথা সেটা দিচ্ছে কিনা। আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী তার যেভাবে স্যালারি থেকে উইথহোল্ডিং ট্যাক্স, যেটাকে আমরা বলি ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, সেটা ঠিক মতো করলো কিনা সেটা আমরা দেখতে পারি। কেউ হয়তো রিজাইন দিয়ে চলে গেছে, কেউ হয়তো রিটায়ারমেন্টে চলে গেছে, তাদেরকে পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট ঠিক মতো দিয়েছে কিনা সেইগুলো দেখতে পারি, আমি দেখে ছেড়ে দিতে পারি। ম্যাটেরিয়ালিটি, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলে হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়ালিটি সিলেক্ট করি, আর অ্যাসারশন লেভেলে করি হচ্ছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। আগে বলেন ম্যাটেরিয়ালিটি কি জিনিস? স্যার ম্যাটেরিয়ালিটি হলো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ওই পরিমাণ মিস স্টেটমেন্ট, ওমিশন যদি বা অবস্কিউরেন্ট থাকে, যেটার ফলে যে ফাইন্যান্সিয়াল যে ইউজাররা থাকবে ওরা যে ডিসিশন, যে ইকোনমিক ডিসিশনটা মেক করবে ওটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ওই পরিমাণ অ্যামাউন্ট যদি বা কোন ট্রানজাকশন যদি মিস স্টেটমেন্ট থাকে আর কি স্যার, সেটাকে আমরা জেনারেলি ম্যাটেরিয়াল বলে থাকি স্যার। এটা গেল একটা সাইড। মানে ম্যাটেরিয়ালিটি সাধারণত কত ধরনের? 2 ধরনের ম্যাটেরিয়ালিটি, জি একটা স্যার, হচ্ছে একটা হলো কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটি জি স্যার। আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ম্যাটেরিয়ালিটি। আপনি যেটা বললেন এটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটি, যে আমার আর একটা কাট অফ পয়েন্ট বা থ্রেশহোল্ড লেভেল থাকবে, জি স্যার। এর উপরে যদি যায় তাহলে ইনফরমেশনটা আমার জন্য কি ম্যাটেরিয়াল। আর বা আমরা যদি নর্মালি ম্যাটেরিয়ালিটির সংজ্ঞায় যাই, যে যে একটা ইনফরমেশন ইউজারের কাছে থাকলে সে যে সিদ্ধান্ত নিত, আর না থাকলে তার সিদ্ধান্ত অন্যরকম হতে পারতো, তো সেটা হলো তাহলে রিলিভেন্ট স্যার। ওই জি স্যার, ইনফরমেশনটা ওই ইউজারের জন্য কি ম্যাটেরিয়াল। রিলিভেন্ট ম্যাটেরিয়াল স্যার। স্যার ওটা হলো ইন্টারন্যাশনাল কনসেপচুয়াল স্যার, ওখানে রিলিভেন্ট আর করছিলাম আর কি স্যার। ফেথফুল রিপ্রেজেন্টেশনের দুইটা ক্রাইটেরিয়া ছিল আর কি স্যার। তো ওইটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, জি স্যার। যেটা হচ্ছে যে আমাদের দেশের যারা ইনভেস্টর শেয়ার বাজারে ইনভেস্ট করে, এরা 2 ধরনের ইনভেস্টর।
একটা হচ্ছে ফটকা ব্যবসায়ী, আর একটা হচ্ছে যারা ভালো ভালো কোম্পানি শেয়ার কিনে। যারা ফটকা ব্যবসায়ী এরা হচ্ছে ক্যাপিটাল গেইন করতে চায়, জি যে স্যার, 15 সাময়িক টাকাতে একটা শেয়ার কিনলো, 20 17 টাকা টাকায় দাম উঠলো, বিক্রি করে দিল। জি স্যার, এটাই স্যার বেশি সে যে স্যার। ইনকাম করে এটাকে বলে ক্যাপিটাল গেইন। আর যারা ভালো ইনভেস্টর তারা কি করে, কোম্পানি দেখে শেয়ার কিনে, মনে করেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, এরকম ভালো ভালো কোম্পানি শেয়ার কিনে। জি স্যার, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বা ওরকম দেখে হ্যাঁ শেয়ার হ্যাঁ, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে শেয়ার সে বিক্রি করবেন, বছর শেষে যে ডিভিডেন্ডটা দিবে সেই ডিভিডেন্ডটা সে আনবে। আপনারা মাঝে মাঝে দেখবেন যে পেপারে আছে সিন্ডিকেশন লোন। সিন্ডিকেশন লোন হচ্ছে কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা কোম্পানিকে বিশাল লোন দেয়। মনে করেন যে 7-8টা ব্যাংক মিলে কয়েকশো কোটি টাকা লোন দেয়। এই সমস্ত লোনের অনেক বড় বড় শর্ত থাকে। মনে করেন একটা শর্ত বলে দিয়েছে যে আপনাকে যে আমরা এত টাকা লোন দিলাম এই কোম্পানিকে, সাবজেক্ট টু নট পেইং ডিভিডেন্ড ইন নেক্সট 3 ইয়ার্স, আগামী 3 বছর ডিভিডেন্ড দেওয়া যাবে না। তাহলে ওই সিন্ডিকেশন লোনের ওই লাইবিলিটি যে জিএল এর যে নোটটা আছে ওইখানে লিখতে হবে, একটা ডিসক্লোজার দিতে হবে যে দিস সিন্ডিকেশন লোনস হ্যাভ বিন টেকেন ফ্রম দিস এন্ড দিস ব্যাংকস সাবজেক্ট টু নট পেইং ডিভিডেন্ড ইন নেক্সট 3 ইয়ার্স। এই ইনফরমেশন যদি থাকে তাহলে যে শেয়ার হোল্ডার ওই যে ডিভিডেন্ড পেতে চায় সে কি ওই কোম্পানি শেয়ার কিনবে? নো স্যার, সেই ইকোনমিক্যাল বেনিফিট জন্য তো মানে ডিসিশনটা নিবে না, যেহেতু সে বেনিফিট পাবে না, ইকোনমিক বেনিফিট। তাহলে ওই ইনফরমেশনটা তার জন্য কি? ম্যাটেরিয়াল। রিলিভেন্ট না স্যার, ইনফরমেশনটা তার রিলিভেন্ট জন্য না। ম্যাটেরিয়াল। আমরা কি বুঝছি নাকি আরো রিয়েল লাইফ আর একটা উদাহরণ দিব? বুঝতে পারছি স্যার, আর একটু দিলেও আদার যারা আছে সবাই আরো ক্লিয়ার হবে স্যার। যত এক্সাম্পল দিবেন স্যার ততই আমাদের জন্য ভালো স্যার। আমরা ঢাকা শহরে সবচেয়ে কম দামে বই কিনি কোথা থেকে? স্যার নীলক্ষেত নীলক্ষেত থেকে থেকে স্যার। স্যার। নীলক্ষেত থেকে স্যার। নীলক্ষেত থেকে। নীলক্ষেতে গেছেন তো কেউ? এখানে যারা আছেন গেছেন নীলক্ষেতে? জি স্যার। জি স্যার। ওকে। অনেক ভাবে নীলক্ষেতে যাওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটির ওই দিক দিয়ে, ওই যে আজিমপুর কিন্তু বিখ্যাত একটা মেয়েদের কলেজ আছে কিন্তু ইডেন কলেজের ওই দিক দিয়ে, তারপরে এইদিকে সায়েন্স ল্যাবের এদিক দিয়ে। আমরা ধরে নেই আলোচনার খাতিরে যে শুধু সায়েন্স ল্যাবের এদিক দিয়ে যাওয়া যায়। আমি এখন একটা উদাহরণ দিব, ঢাকা কলেজের যারা আছেন তারা আবার মাইন্ড করেন না, হ্যাঁ? তো সায়েন্স ল্যাবরেটরি দিয়ে একটু আগাইলেই ডাইনে পড়ে ঢাকা কলেজ। ঢাকা কলেজের অপোজিটে একটা মার্কেট আছে, জানেন আপনারা মার্কেটের নাম কি? মেয়েরা জানার কথা, ওখানে সস্তায় মেয়েদের শাড়ি পাওয়া যায় ভালো ভালো। বুদ্ধ সুপার মার্কেট স্যার। ধানমন্ডি হকার্স মার্কেট। ওইটা হচ্ছে হকার্স মার্কেট, হ্যাঁ। গাউসিয়া তো আরো পরে। তো হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সাথে মাঝে মধ্যে ওই ঢাকা কলেজের পলিটিক্যাল ছেলেরা যারা, এদের সঙ্গে গ্যাঞ্জাম লাগে, তখন মোটামুটি হাতাহাতি থেকে শুরু করে গোলাগুলিও শুরু হয়। এখন মনে করেন আপনার পরীক্ষার সামনে আপনার একটা বই কিনতে হবে নীলক্ষেত থেকে। তা আপনার এক ফ্রেন্ড অলরেডি নীলক্ষেতে আছে, আপনি ফোন দিয়ে জানছেন, তা তাকে বললেন যে আমি তো নীলক্ষেতে আসতে চাই, কি অবস্থা ওইদিকে? তা সে আপনাকে বলল যে তুমি নীলক্ষেতে আসতে পারো, কিন্তু হকার্স মার্কেট আর ওই ঢাকা কলেজের যারা ছাত্র রাজনীতি করে ওই স্টুডেন্টের মধ্যে তো গোলাগুলি হচ্ছে, এখন তুমি চিন্তা করো তুমি কি করবা। এখন গোলাগুলি হইলে যারা দুই পক্ষই কিন্তু সতর্ক অবস্থানে থাকে বা শেল্টার নিয়ে গোলাগুলি করে, এই গোলাগুলিতে আসলে ওরা মরে না, মরে কারা? এই পথচারী বা যারা মাঝখানে ক্রস ফায়ারে পড়ে এরাই কিন্তু মরে। এখন আপনি এই কথা শুনলে বই কিনতে যাবেন নীলক্ষেতে নাকি যাবেন না? কখনোই যাব না স্টপ স্যার। করে দিব স্যার। কারণ এটা আপনার একটা লাইভ থ্রেট। তার মানে এই যে গোলাগুলি হচ্ছে এই ইনফরমেশনটা আপনার জন্য কি? ম্যাটেরিয়াল স্যার। ম্যাটেরিয়াল। এখন আপনার ফ্রেন্ড যদি আপনাকে এইটা বলে যে হ্যাঁ তুমি আসতে পারো, তবে একদম সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে গাউসিয়া পর্যন্ত কিন্তু জ্যাম, প্রচন্ড জ্যাম। এখন আপনার পরীক্ষার সামনে বইটাও কেনা দরকার, এই কথা শুনতে আপনি বই কিনতে যাবেন নাকি যাবেন না? যাব স্যার। কেন যাব? স্যার জ্যাম তো, কিন্তু বইটা আমার স্যার ইম্পর্টেন্স বেশি স্যার। বই ইম্পর্টেন্সের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ঢাকা শহরে
বাস করবেন আর জ্যাম ফেস করবেন না, এটা কি হতে পারে? এটা ইম্পসিবল স্যার। সো এটা একটা ইম্যাটেরিয়াল ইনফরমেশন, তাই না? সো জ্যাম থাকবেই। সো জ্যামের জন্য আমি সেদিকে যাব না, আমার পরীক্ষার সামনে বই দরকার, এই ইনফরমেশন কি আমার জন্য ম্যাটেরিয়াল হতে পারে? না স্যার, ম্যাটেরিয়াল হতে পারে স্যার না এটা। এটা ইনম্যাটেরিয়াল। এবার বোঝা গেছে ম্যাটেরিয়ালিটি। জি স্যার। আর অডিটরের ক্ষেত্রে যেটা বললাম, অডিটরের ক্ষেত্রে ম্যাটেরিয়ালিটি হচ্ছে দুই ধরনের, একটা কোয়ালিটেটিভ ম্যাটেরিয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটি। কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটি মানে হচ্ছে একটা কাট অফ পয়েন্ট বা থ্রেশহোল্ড লেভেল থাকবে, যার উপরে গেলেই কোনো মিস স্টেটমেন্ট হতে পারে, ইন্ডিভিজুয়ালি হতে পারে, কয়েকটা এগ্রিগেট করে অ্যাগ্রিগেট হতে ওই পারে। ফিগার ক্রস করলেই তখন অডিটরের কাছে সেটা হয়ে যাবে কি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। জি স্যার। আমরা আলোচনার খাতিরে ধরি যে আমরা জানি যে ম্যাটেরিয়ালিটি বিভিন্ন ভাবে ক্যালকুলেট করা যায়, যেমন প্রফিট বিফোর ট্যাক্সের একটা পার্সেন্টেজ, প্রফিট জি আফটার স্যার। ট্যাক্সের একটা পার্সেন্টেজ, টোটাল অ্যাসেটের একটা পার্সেন্টেজ, এরকম বিভিন্ন ভাবে সেট করা যায়, ভাবে ক্যালকুলেশন করা যায়। আমরা ধরলাম একটা মাঝারি কোম্পানিতে আমাদের ম্যাটেরিয়ালিটি লেভেল 50 লক্ষ টাকা। সো একটা মিস স্টেটমেন্ট বা কয়েকটা মিস স্টেটমেন্ট যদি ওই 50 লক্ষ টাকাকে ক্রস করে, তখন তাকে আমরা বলবো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল। অ্যামাউন্ট। অডিটর তখন রিপোর্ট মডিফাই করবে। একটা ম্যাটেরিয়ালিটি আছে যেটাকে আমরা বলি কোয়ালিটেটিভ ম্যাটেরিয়ালিটি, যেখানে ফিনান্সিয়াল ফিগারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নেচার। এর সবচেয়ে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে ট্রানজেকশন উইথ রিলেটেড পার্টি। একটা একটা কোম্পানির রিলেটেড পার্টি কারা আমরা জানি? কাকে জি বলে স্যার। রিলেটেড পার্টি বলেন তো? স্যার রিলেটেড পার্টি হলো এনি পার্সন হতে পারে, সেটা হলো যে টপ ম্যানেজমেন্টও হতে পারে, অথবা যে কোম্পানির যে ডিরেক্টর আছে ওরাও হতে পারে, বোর্ড অফ অথবা যে ডিরেক্টরস। জি স্যার, অথবা কোম্পানির সাবসিডিয়ারি যারা আছে ওরাও হতে পারে, হ্যাঁ, সেটা হতে পারে। অথবা স্যার যে বোর্ড অফ ডিরেক্টর বা ওদের তাদের স্পাউসও হতে পারে, বা তাদের যারা আত্মীয় স্বজন হতে পারে। হতে পারে। জি স্যার, বা যারা ওদের উপর যারা ডিপেন্ডেন্ট তারাও হতে পারে স্যার। ভেরি গুড। সো আমরা রিলেটেড পার্টি বলতে যেটা বুঝি, দোজ হু হ্যাভ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ইন ডিসিশন মেকিং অফ এ কোম্পানি। একটা কোম্পানির ডিসিশন মেকিং এ যা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, তাহলে সবার আগেই আসে বোর্ড অফ ডিরেক্টর। সো বোর্ড অফ ডিরেক্টরের কোনো কোম্পানির সাথে যদি কোনো লেনদেন হয়, সেখানে ওই ডিরেক্টর কি আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারে না? অবশ্যই স্যার। এই জন্য এই কাজ যেন না করে, এই জন্য আমাদের একটা আইএস আছে আলাদা, IS-24, ডিসক্লোজার অফ রিলেটেড পার্টি ট্রানজেকশন। জি স্যার, রিলেটেড এবং পার্টি ডিসক্লোজার। IS-24 বলেছে এনি সর্ট অফ রিলেটেড পার্টি ট্রানজেকশন ইজ ম্যাটেরিয়াল। 1 টাকা হোক, 100 টাকা হোক, আর 100 কোটি টাকা হোক, যেহেতু এর নেচারটা সেন্সিটিভ, সো যত ধরনের রিলেটেড পার্টি ট্রানজেকশন হবে, সে 1 টাকার হোক আর 100 টাকার হোক আর 100 কোটি টাকার হোক, অবশ্যই ফিনান্সিয়াল স্টেটমেন্টে আলাদাভাবে ডিসক্লোজ করতে হবে ডিসক্লোজ স্যার। করতে হবে। জি স্যার, এটা IS-24 অনুযায়ী স্যার। আর একটা উদাহরণ দেওয়া যায়, মনে করেন আমরা ট্যাক্সের ইমপ্লিকেশন বাদ দিই, একটা কোম্পানিতে নেট লস হয়েছে 1000 টাকা, প্রফিট আফটার ট্যাক্স, নেট একদম নেট লস 1000 টাকা। আমরা এটাকে ম্যানিপুলেট করে 1000 টাকা নেট প্রফিট করতে চাই। কত টাকার ম্যানিপুলেশন করতে হবে? তাহলে স্যার 2000 টাকা। 2000। 2000 টাকা 1000 টাকা করলে সমান সমান হবে, আর 1000 টাকা করলে 1000 টাকা করবে। তাহলে আমি ম্যানিপুলেশন করলাম কত টাকার? 2000 টাকার স্যার। আমরা একটু আগে ম্যাটেরিয়ালিটির সেট করেছিলাম ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্টে, সেটা কত টাকা? 50 লক্ষ বলছিলেন স্যার। 50 লক্ষ টাকা। জি স্যার। তা 50 লক্ষ টাকার সাথে যদি আমি 2000 টাকা কম্পেয়ার করি, এটা ম্যাটেরিয়াল না ইমম্যাটেরিয়াল? সেটা ম্যাটেরিয়াল স্যার। হ্যাঁ, ইমমেটেরিয়াল। ইমমেটেরিয়াল যদি সংখ্যা দিয়ে কম্পারিজন করি তাহলে ইমম্যাটেরিয়াল। হ্যাঁ, ও স্যার আমি 2000 যদি এটা ফিনান্সিয়াল মানে কোয়ান্টিটেটিভ ওয়েতে চিন্তা করি, তাহলে এটা কি ইমম্যাটেরিয়াল। ইমম্যাটেরিয়াল। কিন্তু আমি যদি এটা বাই নেচার বা কোয়ালিটেটিভ জাজমেন্টে করি, তাহলে কিন্তু ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল যেহেতু আমার ওটা ক্রস করে ফেলতেছে 2000 টাকা। বলেন তো কেন ম্যাটেরিয়াল, কে বলতে পারবে? আর ওই যে 2000 টাকার ফলে আমার ম্যাটেরিয়াল যে লিমিটটা ওইটা ক্রস হয়ে যাচ্ছে।
না স্যার, এত স্যার এটা ক্রস হচ্ছে, ম্যাটেরিয়াল হলো আমার অ্যাকর্ডিং ম্যাটেরিয়ালিটি টু, লেভেল তো 50 লক্ষ টাকা, ক্রস তো হচ্ছে না। স্যার স্যার অ্যাকর্ডিং টু এটা আইএস একটা কারণ হইতে 24, পারে। ব্যবসায়ের পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে মানে একটা স্যার জায়গা থেকে। অ্যাকর্ডিং টু আইএস 24 যেটা বলছে স্যার, যদি রিলেটেড পার্টির এর সাথে সাথে যদি আইএস যেই 24 এর কোনো সম্পর্ক নাই, এটার সাথে আইএস 24 এর সম্পর্ক, আইএস 24 এর সম্পর্ক তো রিলেটেড পার্টি ট্রানজাকশন, সেটা আমি তো বলে আসছি, এটা অন্য জিনিস। কে বলতে স্যার এটা পারবে হলো এই একটা 2000 একটা টাকার লস, ম্যানিপুলেশন কেন ম্যাটেরিয়াল? স্যার লস মেকিং স্যার কোম্পানি এটা হলো দিয়ে ফ্রড স্যার। প্রফিট মেকিং কোম্পানিতে কনভার্ট করতেছে স্যার, সেক্ষেত্রে ভেরি গুড, ম্যাটেরিয়াল। ভেরি গুড, এবং ঠিক বলছে। একটা লুজিং কনসার্ন প্রফিটেবল কনসার্ন হয়ে গেছে, পুরো ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। মানুষ বলবে কি আছে, আজ যাই হোক লস তো করে নাই, রাইট স্যার। তাই বলবে না মানুষ? জি স্যার। 1000 টাকা লাভ করলো না, 5 টাকা লাভ করলো না, 2000 টাকা লাভ করলো, তা দেখবে না, বলবে লস তো করে নাই। স্যার সেক্ষেত্রে আবার ট্যাক্সেরও একটা ইম্প্যাক্ট থাকে স্যার এই ক্ষেত্রে। না, আমি তো এই জন্য বললাম যে ট্যাক্সকে আমরা ইগনোর করে আলোচনা করছি। ওকে ওকে। তো বাই নেচার এই 2000 টাকার ম্যানিপুলেশন হলেও দিস ইজ ম্যাটেরিয়াল, কারণ সে এই এই 2000 টাকার ম্যানিপুলেশন একটা লুজিং কনসার্নকে প্রফিটেবল কনসার্ন বানাইছে। বুঝতে পারছি আমরা? জি স্যার। আর একটা ম্যাটেরিয়ালিটি আছে, আচ্ছা এই ম্যাটেরিয়ালিটি যে চ্যাপ্টারে থাকবে আমি কিন্তু আর পরে পড়াবো না, আজকে সব পড়িয়ে দিচ্ছি। আর একটা আছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, এটা কি জিনিস কেউ বলতে পারবেন? হচ্ছে স্যার ওভারঅল ম্যাটেরিয়াল থেকে পারফরমেন্স কমায় নেওয়া। এটা হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট দিয়ে সেটাকে রিডিউস করে নেওয়া, যাতে হচ্ছে অডিট প্রসিডিউরটার মানে কনসেপ্টটা পড়ছিলাম স্যার, এই মুহূর্তে পুরোপুরি মনে আসতেছে না। স্যার ওটা হলো স্যার, যে ক্ষেত্রে আমরা যে ম্যাটেরিয়ালটা সেট করি, তো পপুলেশন ম্যাটেরিয়াল সেট যদি 100 টাকা করি, তো কোম্পানির যে পপুলেশনটা আছে সেটা দেখা গেল ম্যাক্সিমাম ট্রানজাকশনে 80 টাকা আর 70 টাকা। তো সেক্ষেত্রে যেন আমাদের রিস্কটা একটু লো লেভেলে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল পারফরমেন্স ম্যাটেরিয়াল সেট করি হয় 70 বা 75 এইভাবে সেট করি কি স্যার? সেটা কি সাধারণত স্যার পারফরমেন্স ম্যাটেরিয়াল বলে থাকি কি? ভেরি গুড। আমার ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলের ম্যাটেরিয়ালিটি হচ্ছে 50 লক্ষ টাকা, কিন্তু কোনো একটা অ্যাকাউন্ট ব্যালেন্স বা কোনো একটা ক্লাস অফ ট্রানজাকশন, যেটাকে আমরা বলি অ্যাসার্টশন লেভেল, সেখানে মনে হচ্ছে যে এখানে মনে হচ্ছে একটু রিস্ক বেশি। সো আমি যদি 50 লক্ষ টাকা পর্যন্ত ম্যাটেরিয়ালিটি ধরে এখানে কাজ করি, তাহলে হয়তো আমার কিছু রিস্কি এরিয়া আনডিটেক্টেড থেকে যেতে পারে, আমার এখানে আর একটু বেশি কাজ করা দরকার। তো আমরা জানি কি যে দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড ম্যাটেরিয়ালিটি, তাই না? অডিট রিস্কের সাথে ম্যাটেরিয়ালিটির কি বিপরীতমুখী সম্পর্ক না? রিস্ক বেড়ে গেলে স্যার রিভার্স। ম্যাটেরিয়ালিটি কমে যাবে। বিপরীতমুখী সম্পর্ক, রিস্ক বেশি হলে আমি কাজ ম্যাটেরিয়ালিটি বেশি কমে করব, যাবে, তা কাজ বেশি করতে গেলে আমার কি করতে হবে? ম্যাটেরিয়ালিটি বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাইতে কমাইতে হবে। হবে। কমাইতে হবে। তো আমার মনে হচ্ছে এই পার্টিকুলার ক্লাস অফ ট্রানজেকশন বা অ্যাকাউন্ট ব্যালেন্সে আমি কাজ বেশি করব। তো কাজ বেশি করতে গেলে আমার তাহলে ওভারঅল যে ম্যাটেরিয়ালিটি লেভেল ওটাকে কমাতে হবে। নর্মালি ওই যে ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলের ম্যাটেরিয়ালিটি, যেটাকে আমরা 50 লক্ষ টাকা ধরেছি, ওইটার 50 থেকে 75% অডিটর জাজমেন্টের উপরে এর 50 থেকে 75%-এর মধ্যে কোনো একটা জায়গায় সে ওই পার্টিকুলার অ্যাকাউন্ট ব্যালেন্স বা ক্লাস অফ ট্রানজেকশনে অডিট করার জন্য সে ম্যাটেরিয়ালিটি লেভেল সেট করবে। মনে করেন সে 40 লক্ষ টাকা, আমি উদাহরণের হিসেবে নিলাম। তাহলে এই যে 40 লক্ষ টাকা, এটা হচ্ছে কি পারফরমেন্স ম্যাটেরিয়াল। পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি স্যার। তাহলে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলের ম্যাটেরিয়ালিটি থেকে বড় হবে না ছোট হবে? ছোট হবে হবে স্যার, স্যার। ছোট হবে স্যার। ছোট হবে, এটা মাথায় রাখতে হবে। ম্যাটেরিয়ালিটি এবং অডিট রিস্কের মধ্যে কি সম্পর্ক তা অলরেডি বলে ফেললাম। অডিট রিস্ক, অডিট রিস্ক কি বলেন তো? অডিট রিস্কের ডেফিনেশন কি কে বলবে? স্যার এই কোম্পানি রিস্ক ইনটু ডিটেকশন রিস্ক, কোম্পানি রিস্কের মধ্যে হ্যাঁ, দুইটা রিস্ক থাকে। অডিট রিস্ক ইকুয়াল টু হচ্ছে স্যার কোম্পানি রিস্ক ইনটু হচ্ছে ডিটেকশন রিস্ক। কোম্পানি রিস্কের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ইনহেরেন্ট আর একটা হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, এটা তো চলে গেলেন ফর্মুলা। আমি বলছি অডিট রিস্ক বলতে আমরা কি বুঝি? স্যার অডিট রিস্কটা হইতে পারে স্যার যেটা আমার আনডিটেক্টেড থেকে যায়, যেহেতু অডিট বেসড অন স্যাম্পল বেসে যেহেতু করে, যে না, রিস্কটা আমার আমি আনডিটেক্টেড।
বুঝছি বুঝছি, আমি জানতে চাচ্ছি মনে করেন বা আপনার পরীক্ষায় কোশ্চেন আসলো ডিফাইন অডিট রিস্ক, অডিট তাহলে কি রিস্কটা লিখবেন? হলো স্যার একটা রিস্ক যেটা দ্বারা স্যার অডিটর মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা অপিনিয়ন এক্সপ্রেস করে থাকে। ভেরি গুড ভেরি গুড, মানে অডিটর যদি একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কনক্লুশন বা ওপিনিয়ন ড্র করে, আমার ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট ছিল, আমার দেওয়া উচিত ছিল একটা কোয়ালিফাইড ওপিনিয়ন, আমি দিলাম আনকোয়ালিফাইড ওপিনিয়ন, তাইলে এটা হচ্ছে আমার অডিট রিস্ক। সো অডিট রিস্কের তিনটা কম্পোনেন্ট ও যেটা বললো, প্রথম দুইটা কম্পোনেন্টের উপরে অডিটরের কোনো হাত আছে, কন্ট্রোল আছে? নো স্যার। না স্যার। প্রথম দুইটার উপরে অডিটরের কোনো কন্ট্রোল নাই, অডিটরের কন্ট্রোল আছে শুধু ওই ডিটেকশন রিস্কের উপরে। তো অডিটর কি করবে, ডিটেকশন রিস্কটাকে কমানোর জন্য সে স্যাম্পল সাইজ বাড়াই দিতে পারে, ম্যাটেরিয়াল লেভেলকে কমাই দিতে পারে, এডিশনাল ম্যান পাওয়ার যোগ করতে পারে, আরো স্কিলফুল ম্যান পাওয়ার দিতে পারে। এগুলো দিয়ে আসলে তাকে কি করতে হবে, ডিটেকশন অ্যাকসেপ্টেবল রিস্কটাকে হবে। অ্যাকসেপ্টেবল লোয়ার লেভেলে নামিয়ে আনতে হবে, যেটার মাধ্যমে সে ওভারঅল অডিট রিস্ককেও অ্যাকসেপ্টেবল লোয়ার লেভেলে লেভেলে নিয়ে আসতে নামিয়ে হয় আনবে। স্যার। জি স্যার। সিগনিফিকেন্ট রিস্ক এটা কি জিনিস? স্যার এটা হলো কিছু ট্রানজাকশন থাকবে এমন যেটা কমপ্লেক্সিটি এবং আনইউজুয়াল হবে, যেটার থেকে স্যার ফ্রড এবং এররের সৃষ্টি হতে পারে, সেটাকে সাধারণত আমরা সিগনিফিকেন্ট রিস্ক বলে থাকি আর কি স্যার। ভেরি গুড, এগুলো হচ্ছে মানে সিগনিফিকেন্ট রিস্কের আইডেন্টিফাই করার ফ্যাক্টর। সো সিগনিফিকেন্ট রিস্ক হচ্ছে, দেখেন আমরা অডিট করতে গিয়ে যখন রিস্ক অ্যাসেসমেন্ট করব, অনেক ছোট বড় মাঝারি অনেক ধরনের রিস্ক বেরোবে। তো আমি সব রিস্ক নিয়ে যদি কাজ করতে যাই তাহলে আমার অডিট শেষ হবে? আমি জটিল কোন হয়ে রিস্ক যাবে নিয়ে স্যার। কাজ করবো? আমি যেগুলো হাই লেভেলের রিস্ক, যেগুলো সিগনিফিকেন্ট রিস্ক, সেগুলো নিয়ে কাজ করবো। এই জন্য বলা হয় সিগনিফিকেন্ট রিস্ক ইজ এ রিস্ক হুইচ রিকোয়ার্স এ স্পেশাল অডিট কনসিডারেশন, যেটাকে আমি স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, যেখানে আমাকে খুব কেয়ারফুলি কাজ করতে হবে যেটা নিয়ে। আরো তো ফ্যাক্টর বলেই দিল। ক্যারেক্টারিস্টিক্স অফ এ সাউন্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, একটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে আমি কখন সাউন্ড বলবো? যখন সেটা স্যার ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি অপারেট হয় এবং স্যার সকল রুলস এন্ড রেগুলেশন কমপ্লায়েন্স করে মেনটেন করা হয়। একটা সাউন্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। একটা হচ্ছে এডিকুয়েটনেস, একটা হচ্ছে ইফেক্টিভনেস, লাস্ট ওয়ান হচ্ছে কন্টিনিউটি। এডিকুয়েটনেস হচ্ছে একটা কোম্পানিতে যেখানে যেখানে যে কন্ট্রোল মেকানিজম থাকা উচিত, সেখানে সেখানে যদি সেই কন্ট্রোল মেকানিজম থাকে, তাহলে আমরা বলবো দ্যাট কন্ট্রোল সিস্টেম ইজ এডিকুয়েট। আর এই যে বিভিন্ন জায়গায় যে কন্ট্রোল সিস্টেমটা ইস্টাবলিশ করা হলো, যে পারপাজে ইস্টাবলিশ করা হলো, মানে যে রিস্ককে মিটিগেট করার জন্য ইস্টাবলিশ করা হলো, সেই রিস্ক গুলোকে যদি ডিউলি মিটিগেট করে, তখন আপনি বলবেন ওই দ্যাট কন্ট্রোল সিস্টেম ইজ ইফেক্টিভ। আচ্ছা আমাকে বলেন, এডিকুয়েট যেখানে যেখানে থাকার দরকার সেখানে সেখানে আছে, যে প্রয়োজনে থাকার দরকার সেই প্রয়োজনও পূরণ করে, তাহলে আর কোনো ক্যারেক্টারিস্টিকের দরকার আছে? কন্টিনিউটির কোনো ভ্যালু আছে? জি স্যার, কারণ স্যার ওটা ফুলফিল করার পর সেটাকে কন্টিনিউ করতে হবে স্যার, মানে রেগুলার বেসিসে কন্টিনিউ রাখতে হবে স্যার। ভেরি গুড। আমার একটা এডুকেট এবং ইফেক্টিভ সিস্টেম আছে, আমি 3 মাস এক্সারসাইজ করার পরে আর ওটারে এক্সারসাইজই করি না, ওই কন্ট্রোল সিস্টেমের কোনো ভ্যালু থাকবে তাইলে? আমি যে উদাহরণ দিলাম বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার। খুব সুন্দর একটা, খুব এডিকুয়েট একটা সিস্টেম এবং খুব ইফেক্টিভ একটা সিস্টেম, আমি 3 মাস ধরে একদম আদা জল খেয়ে ফলো করলাম, বাকি 9 মাস ওদিকে ফিরেও তাকালাম না, তাহলে ওই কন্ট্রোল সিস্টেম থেকে কোনো লাভ আছে? না না স্যার, স্যার, এটা আলটিমেটলি সিস্টেমটা ঠিক সো থাকবে। একটা এডিকুয়েট এবং ইফেক্টিভ কন্ট্রোল সিস্টেম, সেটা যদি থ্রু আউট দ্য পিরিয়ড
বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে, তখন আমি বলবো দ্যাট কন্ট্রোল সিস্টেম ইজ সাউন্ড। তার মানে একটা কন্ট্রোল সিস্টেমের সাউন্ডনেস এনশিওর করতে গেলে ওই কন্ট্রোল সিস্টেমকে সাইমালটেনিয়াসলি মানে কি একসঙ্গে, এই সমান্তরাল একসঙ্গে ভাবে স্যার। এই তিনটা ক্যারেক্টারিস্টিক্সকেই স্যাটিসফাই করতে হবে। দ্যাট মিনস এডিকুয়েটনেস, ইফেক্টিভনেস অ্যান্ড এন্ড কন্টিনিউটি। কন্টিনিউয়াস। জি স্যার। লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল এটা আপনারা জানেন, এখানে আমি গেলাম না। অডিট ডকুমেন্টস ভার্সেস অডিট এভিডেন্স, এটাও সহজ। আমরা যত ইনফরমেশন গ্যাদার করি সবগুলোকে একসঙ্গে বলি অডিট ডকুমেন্টস, আর যে ইনফরমেশন গুলোর আলোকে আমরা ওপিনিয়ন ড্র করি সেটাকে বলি অডিট এভিডেন্স। স্যাম্পলিং রিস্ক ভার্সেস নন স্যাম্পলিং রিস্ক, এটাকে বলতে পারবো। স্যার স্যাম্পলিং রিস্কটা হলো স্যার আমরা স্যাম্পল সিলেক্ট করেছি, বাট আমরা ওটার ভিতরে কোনো মিসস্টেটমেন্ট বা ফল্ট আইডেন্টিফাই করতে পারি নাই। আলটিমেটলি কিন্তু স্যার ওটার ভিতরে ফল্ট বা মিসস্টেটমেন্ট ছিল, ওটাকে মানে স্যার বলতেছি না যে না না, স্যাম্পলিং উল্টা হয়ে রিস্ক। গেল, উল্টা হয়ে গেল। ওটা হচ্ছে নন স্যাম্পলিং রিস্ক। আচ্ছা আচ্ছা। আর কেউ বলতে পারবেন স্যাম্পলিং রিস্ক কি জিনিস আর নন স্যাম্পলিং রিস্ক কি জিনিস? আমি বলবো। জি স্যার। স্যাম্পলিং রিস্ক হচ্ছে, মনে করেন আপনি একটা ছোট্ট জায়গায় অডিট করতে গেলেন, সারা বছরে 100টা ব্যাংকিং ট্রানজেকশন ঘটছে, তাহলে 100টাকে আমরা কি বলবো? পপুলেশন। পপুলেশন বলবো স্যার, পপুলেশন আমরা টোটাল ওইখান পপুলেশন। থেকে 50টা স্যাম্পল সিলেক্ট করলাম, ওই যে 50টা সিলেক্ট করলাম ওটা কি হয়ে গেল? স্যাম্পল। স্যাম্পল হলো স্যার। এখন আমি 50টাকে টেস্ট করলাম, টেস্ট করে একটা কনক্লুশন দাঁড় করালাম। আর যদি আমি 100টাকে টেস্ট করতাম তাহলে আমার কনক্লুশনটা ডিফারেন্ট হতো। ডিফারেন্ট হতে পারতো। জি স্যার। দিস ইজ কল্ড স্যাম্পলিং রিস্ক। তার মানে কি, মাই স্যাম্পল সাইজ ইজ নট রিপ্রেজেন্টিং দ্য হোল পপুলেশন। আমি যে 100টা থেকে যে 50টাকে সিলেক্ট করেছি ও 100টার প্রতিনিধিত্ব করতে পারে নাই। তার মানে আমার স্যাম্পল সিলেকশনে প্রবলেম। আমি যে 50টা সিলেক্ট করছি ওই 50টা সিলেকশনেই প্রবলেম। স্যাম্পল সিলেকশনে যখন প্রবলেম থাকবে তখন তাকে আমরা কি বলবো? স্যাম্পলিং রিস্ক বলবো স্যার। স্যাম্পলিং। স্যাম্পল রেট। আর নন স্যাম্পলিং রিস্ক হচ্ছে আমি যে 50টা স্যাম্পল সিলেক্ট করলাম ওইটা আমি যখন টেস্ট করতে গেলাম আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করলাম। ওই 50টার মধ্যে যে সমস্ত এরর বা মিস স্টেটমেন্ট ছিল, হয়তো আমি জুনিয়র কাউকে দিয়ে কাজ করেছি, ওই এরর অমিশন আমি ধরতে ব্যর্থ হলাম। অথবা কি হলো, আমি যে সমস্ত এভিডেন্স গ্যাদার করেছি সেই এভিডেন্সকে মিস ইন্টারপ্রিট করলাম, ভুল ব্যাখ্যা করলাম। এইটার কারণে যে রিস্ক সেটা হচ্ছে নন স্যাম্পলিং রিস্ক। মানে হচ্ছে আমি যে 50টা স্যাম্পল নিলাম এইটাকে টেস্ট করলে যে রেজাল্ট হতো ঠিক মতো করলে, আর 100টা করলে একই রেজাল্ট হতো, তাহলে স্যাম্পলে কোনো সমস্যা আছে? স্যাম্পলে কোনো সমস্যা নাই। কিন্তু আমি কি করছি, আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করছি, অথবা ফেল টু রিকগনাইজ অ্যান এরর মিস স্টেটমেন্ট অর মিস ইন্টারপ্রিটেশন অফ অডিট এভিডেন্স। এইটার কারণে যে রিস্ক সেটা হচ্ছে নন স্যাম্পলিং রিস্ক। আচ্ছা, বাকিগুলো নিয়ে আর আলোচনা করলাম না, অলরেডি 9:30 বেজে গেছে। আমি দেখতেছি আস্তে আস্তে ক্লাসের প্রেজেন্সের সংখ্যা কমতেছে, তো বাকিগুলো নিয়ে আর কথা বললাম না। এইটা হচ্ছে আমাদের অডিটের সিলেবাস। লিগ্যাল অ্যান্ড আদার প্রফেশনাল রেগুলেশন, এথিক্স অ্যান্ড কারেন্ট ইস্যুজ, এইগুলোতে থাকে 20% মার্ক থাকে, 100-র মধ্যে 20 মার্কস এখান থেকে আসার কথা। অ্যাকসেপ্টিং অ্যান্ড ম্যানেজিং অ্যান্ড এনগেজমেন্ট, এখান থেকে 15% মার্কস আসার কথা। প্ল্যানিং এনগেজমেন্ট থেকে আসার কথা 40%। আর কনক্লুডিং অ্যান্ড রিপোর্টিং অন এনগেজমেন্ট থেকে আসার কথা 25%। যদিও সবসময়
এটা মেনে আসলে প্রশ্ন হয় না, কিছু ডেভিয়েশন থাকে। আমাদের কি পড়তে হবে? আইসিএবির ম্যানুয়ালটা ভালো করে পড়তে হবে। আইসিএবির ম্যানুয়ালে বইয়ের মধ্যে যে সমস্ত ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, বইয়ের শেষে যে সমস্ত সেলফ কোশ্চেন আছে, একটাও বাদ দেওয়া যাবে না। এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে, একটা সার্টেন পার্সেন্টেজ অফ কোশ্চেন ওইখান থেকে হুবহু আসে, সেটা মিস করা যাবে না। এসিসি এর একটা মডিউল আছে F8 অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, ওইটার বই পড়ার দরকার নাই, আপনি নীল খেতে যাই এই F8 এর এক্সাম কিট পাবেন, ওই এক্সাম কিট থেকে এই প্রশ্ন আর অ্যান্সার আছে, ওইগুলো প্র্যাকটিস করুন। ICAW এর 5 কোশ্চেন পেপারও মনে হয় নীল খেতে পাওয়া যায় উত্তর সহ। ICAB-র 5 কোশ্চেন পেপার তো আপনার ওয়েবসাইটেই পাওয়া যায় ICAB-র। তারপরে যে বিসেকের যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 3 জুন 2018, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। এখানে অডিট কমিটি, তারপরে নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটি, অনেক কিছু নিয়ে বলা আছে। তারপরে এক্সটার্নাল অডিটর মানে লিস্টেড কোম্পানির অডিটর তার অডিটেড ক্লায়েন্টকে কি কি সার্ভিস দিতে পারবে না, এই জিনিসগুলো বলা আছে। তারপরে কোম্পানিজ অ্যাক্টের সেকশন 210 থেকে সেকশন 217, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, এখান থেকে কোশ্চেন আছে। ব্যাংকিং কোম্পানির বিশেষ করে সেকশন 39, এটা হচ্ছে অডিটের সঙ্গে রিলেটেড। ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট থেকেও শুরুর দিকে প্রশ্ন আসছে, আর তারপরে তেমন আসে না। তারপরে আমি এখানে কিছু বিসেকের আরো কিছু নোটিফিকেশন, বাংলাদেশ ব্যাংকের কিছু সার্কুলার দিয়েছি, আপনারা লেটেস্ট গুলোও পড়বেন। এইটা শুধু আপনার অডিট না, আপনাদের একটা আর একটা মডিউল আছে না এই 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 সিলেবাস, মানে এই প্রফেশনাল কর্পোরেট ল লেভেলে অ্যান্ড প্র্যাকটিস, স্যার, কর্পোরেট কর্পোরেট ল লজ অ্যান্ড এন্ড প্র্যাকটিস। প্র্যাকটিস, সেটাতেও কাজে লাগবে এটা, ঠিক আছে। আর আইএস এর ইম্পর্টেন্স অনুযায়ী আমি সাজিয়েছি, তাতে বোঝা যাচ্ছে সবার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, 700 সিরিজ। জি স্যার, রিপোর্টিং। সো আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের এখন প্রফেশনাল লেভেল এবং ফাইনাল লেভেল, অ্যাডভান্স লেভেল যেটা, সেখানে কোশ্চেন আসবে হচ্ছে কেস বেসড কোশ্চেন। এখন কোশ্চেন হচ্ছে কেস বেসড কোশ্চেন আমি কিভাবে সলভ করি। আপনি একটা কেস বেসড কোশ্চেনে যদি শুরু থেকে পড়েন, তাহলে প্রথমবার যে পড়বেন আপনার 80% সময় নষ্ট হবে। বলতে পারেন স্যার কেন নষ্ট হবে? কারণ আপনি নিজেই জানেন না আপনি কেসটা কেন পড়তেছেন। এই জন্য বলা হয় একটা কেস বেসড কোশ্চেনে সবার আগে কি পড়তে হবে, প্রশ্ন স্যার। কোশ্চেনের রিকোয়ারমেন্ট পড়তে হবে, জি স্যার, রিকোয়ারমেন্টটা কি সেটা পড়তে যে হবে। আমার কাছে আসলে কি চাওয়া, জানতে চাওয়া হচ্ছে। পারলে 2-3 বার পড়বেন, কেয়ারফুলি ওয়ার্ডিং গুলো দেখবেন, কি কি ভার্ব ইউজ করা হয়েছে সেটা দেখবেন। তারপরে ওই রিকোয়ারমেন্ট মাথায় রেখে আপনি কোশ্চেনটা এবার পড়া শুরু করেন, তারপরে আনসার করুন। কি ভার্বের কি মিনিং হয়, আমি এখানে মোটামুটি ইম্পর্টেন্ট 15টা ভার্ব দিয়ে কোনটা বলতে কি বোঝায় আমি বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথায় আসি। আপনাদের ক্লাস নিতে যে যেটা বিশেষ করে এই বছরে 3-4 বার এক্সাম হয়ে যে সমস্যাটা হয়েছে, যে ক্লাসের সময় থাকে কম, আমরা ক্লাস শেষ করতে পারি না, পরীক্ষা চলে আসে। তো লাস্ট 2-3টা ব্যাচে আমি যেটা শুরু করছি, এটা আসলে তাদের জন্য আমি মনে করেছিলাম, মানে তারাও স্বীকার করছে এটা তাদের জন্য, তারা লাভবান হয়েছে। তো আমি যেটা করতে চাই, আপনারা যদি অ্যালাউ করেন, আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আগে পড়বো, চ্যাপ্টারের ক্রোনোলজি অনুযায়ী ধারাবাহিকতা বজায় না রেখে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আগে পড়বো। আপনারা যদি জি রাজি স্যার। থাকেন আমি সেভাবে পড়াবো, তাইলে যেটা হবে, যেখান থেকে জি বেশি স্যার। প্রশ্ন আসে, যে চ্যাপ্টার গুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আগে শেষ হয়ে যাবে। জি জি স্যার, স্যার। ওইভাবেই তাহলে করেন স্যার। জি জি স্যার, স্যার। এইভাবেই ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, এটা যদি করতে চাই তাহলে আমরা প্রথমে শুরু করব চ্যাপ্টার 13। আমি আজকে লেকচারটা দিয়ে দেই,
নেক্সট দিন আমরা পড়বো, ঠিক আছে? জি স্যার, জি স্যার। স্যার আরেকটা জিনিস স্যার আমার একটু জানার ছিল, আমি কি একটু স্যার বলতে পারি? বলেন বলেন। সেটা হচ্ছে স্যার, আপনার সাথে আরেকজন আমাদের কো টিচার আছেন, রিগাল স্যার। হুম তো হুম। আপনারা কি স্যার ওইভাবে চ্যাপ্টার গুলো কি ভাগ করে নেবেন যে কে কোনটা পড়াবেন এরকম? আমি কারণ রিগাল ক্লাসের স্যার তো শুরুতে বলছেন 1 বলছিলাম, থেকে আপনি 5 পর্যন্ত শুনছেন কিনা পড়াবেন। জানি না, আমি বলছিলাম যে ও প্রথম আমি স্যার একটু 6টা চ্যাপ্টার ও পরে আসছি পড়াবে, স্যার, সেই পরে জন্য বাকি সরি। চ্যাপ্টার গুলো আমি পড়াবো। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ও আমার তাহলে ফ্রেন্ড, স্যার সেইভাবে ইনফ্যাক্ট ও যেটা আমার ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমরা অনেকদিন একসঙ্গে পড়াই। আচ্ছা আচ্ছা। ও হচ্ছে ওর বাবার যে ফার্ম, কিছুদিন আগে অবশ্য আমাদের আঙ্কেল মারা গেছেন, ওর বাবার ফার্মের ও স্যার পার্টনার। মাহফিল হক স্যার, মাহফিল হক মাহফেল স্যার, জি স্যার। মাহফেল আচ্ছা। আচ্ছা আচ্ছা। এবং ও কিন্তু ইউকে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। জি স্যার, বলছে আমাদেরকে স্যার। জি স্যার, এটা বলতেছি, শুনছি এবং স্যার। এখন ইউকে স্যার, কোয়ালিফাইড মানে হচ্ছে ও আহ, কিসের, ও মনে হয় ডেলুইটির স্টুডেন্ট ছিল। তো আমার কেউ কি দেখছেন ইউটিউব চ্যানেলটা, ওই ইয়ে ঠিক আছে? কি তো বলে, আমি যে লিংক দিয়েছি, লিংক ঠিক আছে? ঠিক আছে স্যার, দেখছি স্যার। ওকে, তো আপনাদের পছন্দ হইলে ওইখানে আমি মাঝে মাঝে ম্যাটেরিয়াল শেয়ার করি, যদিও খুব ব্যস্ত থাকি তো রেগুলার বেসিসে পারি না, কারণ একটা ম্যাটেরিয়াল গোছাতে হয়, সেটা আবার রেকর্ড করতে হয়, অনেক ঝামেলা। স্যার এটা কি স্যার আমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছেন নাকি কোথায় দিচ্ছেন স্যার? হ্যাঁ স্যার পাইছি স্যার, না লিঙ্কটা আপনার, খুব ভালো। আচ্ছা লেকচার তো নিয়ে দিয়ে নিব, দিছি তো। নিয়ে নিব জি স্যার। জি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে নিয়ে হ্যাঁ, নিব স্যার। আপনাদের গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? জি, জি স্যার, আছে স্যার, ও আছে। গ্রুপে দিয়ে দিবেন, গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা ভালো হবে স্যার। তো ঠিক আছে, আপনারা পড়ে স্যার আসবেন স্যার পরে একটা ইম্পর্টেন্স জিনিস অনুযায়ী ছিল স্যার, স্যার, স্যার একটা জিনিস স্যার জানার ছিল ইম্পোর্ট, স্যার। হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার টাস্ক সিনপসিস 3 and 4 এটা কি স্যার এই নেক্সট ডেতে আলোচনা করা হবে স্যার? হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো, এই জন্য তো দিয়ে দিলাম। স্যার আচ্ছা একটা জিনিস তো একটু জানার ছিল, মানে ইয়ে ছিল, রিকোয়েস্ট ছিল স্যার, যে বলেন। ইম্পর্টেন্স অনুযায়ী স্যার আমাদের ক্লাসটা নিয়ে গেলে দেন আমরা হ্যাঁ, আমাদের মতো করে সেটা স্যার, বুঝি মানে নাই। স্যার, স্যার স্যার কিন্তু এটা চ্যাপ্টার বলছে, গুলো, স্যার কিন্তু এটা বলছে, স্যার এটা হ্যাঁ বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো মাহফুজ আমরা কি এটা কিন্তু বলতেছে আমি জানি বুঝি নাই। আচ্ছা, ওকে বলতে দেন। স্যার। আমি মাহফুজ, বলতে চাচ্ছি স্যার, আমি বলতে চাচ্ছি যে স্যার টাইম, টাইমের যে লিমিটেশন, সেটা এই আপনি যেটা আবার কে স্যার কথা বললেন বলে মাঝখানে? মিউট না করে কথা বলে রে ভাই। হ্যাঁ, ইমু আক্তার আপু, বনে বনে অনেক মিল থাকে, স্যারের ক্লাসটা ডিস্টার্ব করতেছেন আপনি। মাহফুজ না কে যেন কথা বলতেছিল, বলেন আপনি কি যেন বললেন? জি স্যার, স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, আপনি যেটা বললেন আপনার ইম্পর্টেন্স অনুযায়ী স্যার আমাদেরকে ওইভাবে গাইড করলে হবে স্যার, আমাদের কোনো হ্যাঁ সে নাই যে আমাদের চ্যাপ্টার অনুযায়ী আগাইতে হবে, এরকম কোনো কিছু না। হ্যাঁ, এটাই স্যার। সেটা তো আমি বললাম, সেটা তো জি অলরেডি স্যার, বলছি, জি, জি সেটা স্যার, তো অলরেডি বলছি। জি হ্যাঁ, জি, ঠিক মশিউর আছে স্যার। রহমান হাত তুলছে, কি বলবেন বলেন। স্যার বলছিলাম হলো আপনার এই ক্লাসের রেকর্ডিংটা যদি আমরা খুব তাড়াতাড়ি পাইতাম আমাদের জন্য সুবিধা হতো, কারণ আজকে স্যার আপনিও জানেন আচ্ছা ঢাকা শহরে প্রচুর জ্যাম, অনেকে আমরা শুরু থেকে অথবা পুরো ক্লাস করতে পারি নাই জ্যামের কারণে অথবা রাস্তায় থাকার কারণে, কিন্তু এই না সেটা ক্লাসটা রেকর্ডিং খুব আই আর্লি হ্যাভ পাই তাহলে স্যার আমরা রিক্যাপ করতে না, পারবো। আমি বুঝছি আপনার কনসার্নটা, আমি বুঝছি, কিন্তু এই রেকর্ডিংটা তো আমার হাতে নাই, এটা ওই যে আলিম ভাই বা ওই যে আইসিএবির মামুন মামুন ভাই দিয়ে মিয়া দেয়। আছে, ওরা দিবে। আপনাদের যারা না না, রিপ্রেজেন্টেটিভ তাদেরকে বলেন এটা জোগাড় করার জন্য। মানে সেটা ঠিক এটা আছে তো স্যার, আমার বাট কাছে আমার তো থাকবে না তো। প্রতিদিন মানে ক্লাসটা আজকের যেটা লার্নিংটা স্যার অনেক কিছু জানার জন্য, কিন্তু এটা যদি আরে আমরা স্যার আমি তো এক সপ্তাহ বুঝছি, পরে রিক্যাপ করতে পারবো না। আপনি আমার কথাটা শুনেন, আপনার কথা তো আমি বুঝছি। আমি বললাম যে রেকর্ডিং তো আমার কাছে থাকবে না, রেকর্ডিংটা থাকবে আইসিএবি কর্তৃপক্ষের কাছে, হালিম ভাই অথবা ওই যে মামুন মিয়া ওর কাছে থাকবে। সো আপনাদের রিপ্রেজেন্টেটিভরে বলবেন ওর কাছ থেকে তাড়াতাড়ি কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, আর যদি বুঝতে স্যার পারছেন আপনার কাছেও মশিউর? জানতে চাই, যদি আপনি কি আমাদের জন্য বলতেন যে এটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন, যেহেতু ওই দিন বিভিন্ন সমস্যা ছিল এই আর কি, আর কিছু না স্যার। রিপ্রেজেন্টেটিভ কে, এই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ কে? স্যার আসসালামু রাজদীপ আলাইকুম। ঠিক আছে গোলাম স্যার, থ্যাংক রাব্বানি, ইউ স্যার। কে? স্যাম? গোলাম রাব্বানি। ওয়ালাইকুম স্যার। স্যার, স্যার একটু। আপনি রিপ্রেজেন্টেটিভ? না স্যার, আমি জি স্যার। রিপ্রেজেন্টেটিভ না স্যার, আমি একটু রিপ্রেজেন্টেটিভ কে? স্যার আমি স্যার হচ্ছে গোলাম রাব্বানি বলছিলাম। গোলাম রব্বানী ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, গোলাম রব্বানি, আপনি তাড়াতাড়ি ওই রেকর্ডিং নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ? জি স্যার। স্যার, জি স্যার। গোলাম স্যার রাব্বানি একটা ভাইও মেবি, গোলাম রাব্বানি ভাইও স্যার রেকর্ড করতেছে, মেবি উনি চাইলেই সাথে সাথে ওটা দিতে পারে।
আচ্ছা জানি না না, ভাইয়া, তুমি এটা করলে ভালো হচ্ছে কথা। আমরা রেকর্ড করছি না তো, এটা আইসিবি থেকে রেকর্ড হয়, এটা হচ্ছে অটো রেকর্ড উইকলি হচ্ছে, হ্যাঁ সবার হ্যাঁ। এখানে মেলে চলে যায়, এটা অটো রেকর্ড হয়, এটা সার্ভারেই হয়, মামুন ভাইয়ের কাছে থাকে, উনি উইকলি এগুলাকে আমাদের মেলে দেয়, আমরা গ্রুপে দিয়ে দিব। স্যার ঠিক একটা আছে। স্যার একটা কোশ্চেন করবো স্যার। আপনার নাম কি, স্যাম নাকি? স্যার সমীর স্যার, সংক্ষেপে হ্যাঁ স্যার। সমীর, সমীর। SMIR। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমাদেরকে একটু যদি বলতেন যে আমাদের জন্য কোন কোন চ্যাপ্টার গুলো বেশি প্রায়োরিটি দিতে হবে। রিপোর্টিং তো প্রায়োরিটি দিতে হবে, এটা আমি জানি প্রথম প্রথম ওই সাইড। যে আজকে যে লেকচার দিলাম চ্যাপ্টার 13, এটা খুব ইম্পর্টেন্ট। 13 তো রিপোর্টিং, এরপরে 13 রিপোর্টিং স্টেপগুলো। না, 13 রিপোর্টিং না, এটা হচ্ছে অডিট কমপ্লিশন, যেখানে ওই যে সাবসিকুয়েন্ট ইভেন্ট, গোয়িং কনসার্ন এগুলো আছে। আচ্ছা বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু স্যার ইয়াতে ইয়াতে আমাদের কন্টেন্টে তো স্যার 13 হচ্ছে রিপোর্টিং, আর 12 হচ্ছে অডিট কমপ্লিশন, চ্যাপ্টার 12 হচ্ছে অডিট কমপ্লিশন। ও আচ্ছা, আমি ভুল বলছি, হ্যাঁ চ্যাপ্টার 12 হচ্ছে অডিট কমপ্লিশন, রাইট। 13 হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিং এ দুইটা জি চ্যাপ্টার রয়েছে, 13 আর 14, আগে শুধু 13 ছিল। ঠিক জি আছে, জি জি ইউ আর রাইট, জি ইউ তাহলে আর স্যার রাইট। ওই যে আমরা কোন কোন চ্যাপ্টার গুলো মানে ক্রোনোলজিক্যাল যদি পড়ি, মানে এই বেসড অন ইম্পর্টেন্স এর উপর ভিত্তি করে যদি স্যার একটু এই জন্যই তো ফোকাস করি। 12 দিয়ে শুরু করতেছি। আরে এক কথা বারবার বলা লাগে কেন, আমি তো বুঝলাম না। আমি বলছি যে ইম্পর্টেন্স অনুযায়ী আমি পড়াবো, তো আপনি পড়াইলেই বুঝতে পারবেন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে স্যার। আর কারো কোনো কথা আছে? আর কারো কোনো প্রশ্ন আছে নাকি আমরা ক্লোজ স্যার করব? স্যার আর কোনো কথা নাই স্যার। স্যার স্যার আজকের নাই স্যার, ক্লাসে নাই স্যার, সিনপসিসটা দিয়েন স্যার, আজকের ক্লাসের যেটা। দিয়ে দিছে, চ্যাট এটা বক্সে দিয়ে দিচ্ছি দিছে। স্যার। ভাই দিয়ে দিয়েছে, আপনি খুঁজে নেন। আচ্ছা আচ্ছা থ্যাংক আমার ইউ স্যার। দিচ্ছি, ও হয়তো প্রথমে ছিল না। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রিপ্রেজেন্টেটিভ যারা, ওই যে রাব্বানি না কে জানো, আপনাদের হোয়াটসঅ্যাপ স্যার, গ্রুপে আমি দিয়ে দেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিছি স্যার, সাথে সাথে আপনি যখন দিয়েছেন। এরা দেখে না কেন? এক জিনিস বারবার চাইলে তো অনেক সময় টিচাররা বিরক্ত হবে। জি স্যার। আচ্ছা আপনাদের ক্লাস নিয়ে আর কোনো সাজেশন আছে নাকি? যদি আমরা এখনো মূল লেকচারে যাই না, আজকে যেভাবে পড়িয়েছি এভাবে পড়াইলে ঠিক আছে? জি স্যার, এভাবে পড়ালে চলবে, আর যদি পসিবল হয় স্যার সাথে আমাদেরকে একটু এরকম লাইভ এক্সাম্পল দিলে স্যার আমাদের জন্য আরো ভালো হয় স্যার আর কি। আজকে যেভাবে স্যার দিচ্ছেন একটা স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ করেন। স্যার আমাদের যেহেতু কেস বেসড কোশ্চেন গুলো আসে, যদি প্রতিটা লেকচার শেষে যদি 10 মিনিট ধরে একটা বা দুইটা যদি এরকম কেস একটা ধরে না, যদি আমি 8টা 10টা কেস দিব, সাথে উত্তরও দিব, খুশি তো? জি স্যার, যে কিভাবে আমরা সলিউশনটা কিভাবে করব যদি স্যার একটু সেটাও গাইডলাইন দিতেন। আলোচনা করব, খুশি তো? জি স্যার জি স্যার জি স্যার। ক্লাস তো এখনো শুরুই হয় না, আগেই অস্থির হয়ে গেলে তো মুশকিল। আমার সম্পর্কে অনেকগুলো কারো কাছে শুনেন নাই যে আমি খুব খারাপ পড়াই, এগুলো কেউ বলে নাই? জি স্যার বলছেন স্যার, অনেক খারাপ পড়ান স্যার, এই জন্য স্যার কাজ করতেছে। হ্যাঁ, এইটা তো বলতেছি, আর 2 একটা ক্লাস করেন তারপরে দৌড় দিবেন, ঠিক আছে? না, অনেক কিন্তু স্যার পেন্ডিং সবই আছে তো পাবেন, স্যার। যা যা চাচ্ছেন সবই পাবেন। জি স্যার। বাট অ্যাজ এ হিউম্যান বিং আমারও লিমিটেশন আছে, আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু করবো আর কি, আমি তো সুপারম্যান না। স্যার ওটুকু করলে এনাফ স্যার, আমরা ওটুকু নিতে পারলে হলো আর কি স্যার। ঠিক আছে। এই ক্লাসে কোনো মেয়ে নাই না? কথা তো শুধু ছেলেরাই বলে, আবার তো এরা সম অধিকারের জন্য আবার আসসালামু মারামারি আলাইকুম করে। স্যার। ওয়ালাইকুম সালাম। মানে আপনাদের কোনো কোশ্চেন টোশ্চেন নাই? স্যার শুনছিলাম ঠিকই আছে তো স্যার, আপনি যেভাবে বলতেছিলেন ঠিক আছে। আমাদের জন্য তাড়াতাড়ি সিলেবাস কভার হওয়াটাই কথা, পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারাটা। মানে পাশ করি আর না করি পরীক্ষা দিতে হবে? না না, পাশ করতে হবে স্যার, পাশ করতে হবে ডেফিনেটলি। ঠিক আছে, এই জন্য আমরা চ্যাপ্টারের ইনশাল্লাহ পাশ করতে ইম্পর্টেন্স হবে। অনুযায়ী পড়বো, ঠিক আছে? জি স্যার, জি স্যার, আপনি যেভাবে বলেন স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের মতো আমরা ক্লোজ করি। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ।